বয়াকে একটাই থাকবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ডিজিটাল ক্লাস অফ বিদ্যাবাড়ি। আজকে স্পেশাল লাইভ ক্লাস। তো আমার সাথে আছেন আমাদের সম্মানিত বাংলা কি বাংলা জাহাজ ফুজার রহমানী স্যার। তো আজকে মূলত দেখেন আমাদের স্লাইডে এই যে এখানে যুব উন্নয়ন অধিদপ্তর আজকে পরীক্ষা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ছিল, এটা রিটেন বেস পরীক্ষা। তো সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এই পদে। তো আজকে আমরা হচ্ছে এটার ইন ডিটেলস ফুল মানে সলিউশন দিব। তো প্রথমে সলিউশন দিবে আমাদের শ্রদ্ধেয় স্যার, শ্রদ্ধেয় ফুজার রহমানী স্যার, উনি বাংলা সলিউশন দিবে। তারপর আমি বাকিগুলো দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেরি না করে আমরা এখনই শুরু করছি। স্যার কিছু বলবেন নাকি সলিউশন করে দেবেন? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, বাংলা পাঠটা স্যার দেখবে পড়তে। হ্যাঁ, নিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি যেটা ছিল আগে ক্রেডিট সুপারভাইজার, আর এখন থেকে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেখুন, এটা ছিল আপনার 1.5 ঘন্টা ব্যাপী একটা পরীক্ষা, 100 মার্কের, যেখানে বাংলায় ছিল 30 মার্ক। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন যে আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এটা একটু কমেন্টে জানাবেন আমাদেরকে। আর দেখুন, 11 থেকে 20তম গ্রেডের জন্য যতগুলো চাকরি পরীক্ষা আছে, এটার জন্য আমাদের বিদ্যাবাড়িতে সাবজেক্টিভ প্রত্যেকটা সাবজেক্টে বিশেষজ্ঞ যে স্যারেরা আছেন, এই বিষয়গুলো আমরা ক্লাসে খুব সুন্দর করে পড়িয়ে থাকি। এবং আজকে যে প্রশ্নগুলো আসছে এটা নিয়ে আমরা একটু বিশদ আলোচনা করব। এখানে প্রশ্নটা আসছে যদিও লিখিত, আমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন আপনারা এটাকে দেখতে পাচ্ছেন কিনা। যৌগিক ক্রিয়া কাকে বলে, উদাহরণ সহ লিখুন। যারা আমার ক্লাস করেছেন অলরেডি, সেটা বিসিএস হোক, ব্যাংকে হোক, প্রাইমারি হোক অথবা নিবন্ধনে হোক, যে কোর্সে হোক না কেন, আপনারা যারা আমার ক্লাস করেছেন, আমি এটা ক্রিয়া যখন পড়াই বিস্তারিত আলোচনা করে থাকি, বিস্তারিত আলোচনা আমরা এটা করে থাকি। যৌগিক ক্রিয়া কাকে বলে? দেখুন, যৌগিক মানে যুগ্ম, যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় তাকে বলে হচ্ছে যৌগিক ক্রিয়া, যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায়। যেমন আমি বললাম সাইরেন বেজে উঠলো, বুটবের উদাহরণই দিলাম আমি। সাইরেন বেজে উঠলো, একটা কাজ হচ্ছে বাজা, সে বাক্যটা সমাপ্ত করতে পারতেছে না, এটার নাম অসমাপিকা। উঠলো, এটার নাম হচ্ছে সমাপিকা। ছেলেরা শুয়ে পড়লো, শোয়া একটা কাজ, পড়া একটা কাজ। যখন আমি বলবো ছেলেরা শুয়ে, বাক্য শেষ হচ্ছে না, এটা অসমাপিকা। পড়লো, এটা সমাপিকা। তাহলে দেখুন, একটি অসমাপিকা এবং একটি সমাপিকা ক্রিয়া মিলে যদি কোনো একটা ক্রিয়া গঠিত হয়, তার মানে কোনো একটা ক্রিয়াপদে যদি একটা সমাপিকা এবং একটা অসমাপিকা পাশাপাশি দুটি ক্রিয়া থাকে, তবে তাকে বলে যৌগিক ক্রিয়া। পাশাপাশি কোনো বাক্যে দুটি ক্রিয়া থাকলে, অথবা প্রথমটি অসমাপিকা পরেরটি সমাপিকা ক্রিয়া যদি থাকে, তবে তাকে বলে হচ্ছে কি যৌগিক ক্রিয়া। সাইরেন বেজে উঠলো, বাজা একটা ক্রিয়া, উঠা একটা ক্রিয়া। এই হচ্ছে প্রশ্ন। অসমাপিকা ক্রিয়া কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লিখুন। অসমাপিকা ক্রিয়া, আপনারা যারা উত্তর পারেন ওরা একটু কমেন্টে লেখার চেষ্টা করবেন, তাহলে আপনার মডেল টেস্ট দেয়া হয়ে যাবে যে আপনি উত্তরটা পেরেছেন। অসমাপিকা ক্রিয়া 3 প্রকার। অসমাপিকা মানে কি, যেটা দ্বারা আমার বাক্য সমাপ্ত হয় না, তাকে বলে অসমাপিকা ক্রিয়া। যে শব্দ দ্বারা আমার বাক্যটা সমাপ্ত হয় না তাকে বলে কি, অসমাপিকা ক্রিয়া। কয় ধরনের? 3 ধরনের অসমাপিকা ক্রিয়া। একটা প্রথমে যাব হচ্ছে ভূত, ভূত অসমাপিকা। এরপরে যাব হচ্ছে ভাবী অসমাপিকা। এরপরে হচ্ছে শর্ত সাপেক্ষে বা শর্তযুক্ত অসমাপিকা। অসমাপিকা ক্রিয়া 3 প্রকার। সচরাচর অসমাপিকা থেকে আসে না, সমাপিকা ক্রিয়া থেকে আসে। সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, সমধাতুজ, যৌগিক, মিশ্র, নাম ধাতুর ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, এই টাইপের প্রশ্ন আসে। আজকে একটু ঘুরিয়ে দিয়েছে। তাহলে দেখুন, উদাহরণ সহ লিখো, উদাহরণ দিতে হবে। তাহলে আমি বললাম সে কাজ করে আনন্দ পাই, মজা পাই। সে কাজ করে আমার বাক্যটা শেষ হয়নি, এটা অসমাপিকা। তাহলে ভাবী যেটা হবে, ভাবী মানে হবে কি, যা ভবিষ্যতে হবে। সে কাজ করতে ঢাকা যায়, সে কাজ করতে ঢাকা যায়, বাক্যটা শেষ হলো না, এটার নাম হচ্ছে ভাবী। শর্ত সাপেক্ষে, সে কাজ করলে টাকা পাবে, কাজ করলে টাকা পাবে, কাজ করলে, বাক্য শেষ হলো না, অসমাপিকা। তাহলে অসমাপিকা ক্রিয়া 3 প্রকার, আর সমাপিকা ক্রিয়া বেশ কয়েক ধরনের হয়। সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, সমধাতুজ ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া, এরপরে কি হচ্ছে প্রযোজক ক্রিয়া, অনেকগুলো প্রকার হয়ে থাকে।
আচ্ছা, আমরা তৃতীয় অংশে যাচ্ছি। পার্ট 3, 3 নং প্রশ্নে কি চেয়েছে? আত্মবাচক সর্বনাম ও অনির্দিষ্ট সর্বনামের দুটি করে উদাহরণ। আত্মবাচক, আত্মবাচক, মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ। ইংলিশে যাদেরকে আমরা বলি রিফ্লেক্সিভ। ইংলিশে আমরা যাদেরকে কি বলি? নিচে নিজে, স্বয়ং। 9-10 বোর্ডে সরাসরি লেখা আছে স্বয়ং, খুদ, নিজে নিজে, এটাকে বলে আত্মবাচক। আত্মবাচক, আত্মবাচক। অনির্দিষ্ট, কেউ বলেছে, কেউ এটা করে থাকবে, কেউ এটা করে থাকবে, কিছু একটা হয়ে থাকবে, কেউ কিছু, এরকম এটাকে বলে, এই ধরনের সর্বনামকে বলে কি? অনির্দিষ্টতা জ্ঞাপক। অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। অনির্দিষ্টতা জ্ঞাপক। আপনারা যে যে প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনারা একটু কমেন্টে উত্তরটা লিখে রাখবেন, কমেন্টে একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। প্রকৃতি প্রত্যয়। 4 নং প্রশ্নে কি চেয়েছে? প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয়ের মধ্যে কি আছে? পথিক, বিবাহিত, তথ্য। পথিক, বিবাহিত, তথ্য। আমরা এই উদাহরণগুলো একটু বিশ্লেষণ করব। পথিক শব্দের প্রকৃতি প্রত্যয় কি? পথিন, পথিন, পথিন যোগ অক, পথিক। বিবাহ যোগ ইত, বিবাহিত, বিবাহ যোগ ইত, বিবাহিত। আচ্ছা, এরপরে কি আছে? কথ, কথ, কথ যোগ অন্তস্থ জ, কথ যোগ অন্তস্থ জ, অথবা স্ন হতে পারে, দুটাই দেওয়া যায়। প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন, কোনটা কোন ধরনের প্রকৃতি এবং প্রত্যয়। তাহলে কি আছে? কোনটা হচ্ছে কি? অক, পথিক, অক থাকলে কি হবে? পথিক। পথ, অক থাকলে কি হবে? ইত থাকলে ইতই হবে। আর কি আছে? স্ন অথবা জ থাকলে জয়ই হবে। তাহলে কোনটা তদ্দিত এবং কোনটা কৃত? দুটা হচ্ছে তদ্দিত আর এটা হচ্ছে কি? কৃত। ইত, ইল, ইষ্ট থাকলে কোনো পরিবর্তন হয় না, ইমা থাকলে ইমন হয়। জ বা জফলা থাকলে কি হয়? স্নয় জফলা। অ বা ব থাকলে স্ন হয়, কথ যুগ জ অথবা স্নয়ে জফলা, তদ্দিত প্রত্যয়। লেখকের নাম ও কি ধরনের গ্রন্থ উল্লেখ করুন। 5 নং প্রশ্নে আসছে কি? লেখকের নাম এবং কোনটা কোন ধরনের সাহিত্য। লেখকের নাম দণ্ডকারণ্য, মুনির চৌধুরী। দণ্ডকারণ্য এটা হচ্ছে একটা নাটক, মুনির চৌধুরী স্যার। অর্থাৎ যেই মুনির চৌধুরী স্যারের বই আমরা যেটা করি, 9-10 বোর্ড বই যেটা আমরা পড়ালেখা করি, দণ্ডকারণ্য, এটা হচ্ছে একটা নাটক, রচনা করেছেন মুনির চৌধুরী স্যার। সৈয়দ ওয়ালিউল্লাহ কাদো নদী কাদো, লাল শালু, হ্যাঁ, বেশ কিছু সাহিত্য রচনা করেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ। কাদো নদী কাদো, এটা হচ্ছে একটা উপন্যাস। কাদো নদী কাদো, এটা হচ্ছে কি? একটা উপন্যাস। কে রচনা করেছেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটা উপন্যাসের নাম হচ্ছে লাল শালু। উর্বশী ও আর্টেমিস। উর্বশী ও আর্টেমিস এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ, রচনা করেছেন বিষ্ণু দে। বিষ্ণু দে, বিষ্ণু দে, বিষ্ণু দে, বিষ্ণু দে। উর্বশী এবং কি আছে? আর্টেমিস। সতী ময়না ও লৌরচন্দ্রাণী মধ্যযুগের একটা সাহিত্য। সতী ময়না এবং কি আছে? লৌরচন্দ্রাণী, এটা একটা কাব্য। দৌলত, দৌলত কাজী, দৌলত কাজী। দৌলত কাজীর একটা বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে সতী ময়না ও লৌরচন্দ্রাণী। প্রাগৈতিহাসিক, ভেজাল, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, এগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প। ছোট গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়। প্রাগৈতিহাসিক, ভেজাল, হ্যাঁ, আত্মহত্যার অধিকার, স্বাধীনতার কি আছে? সমুদ্রের স্বাদ, মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের এর বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সাহিত্য, মানিক বন্দ্যোপাধ্যায়। 6 নং প্রশ্নে এসেছে কি? তাহলে দণ্ডকারণ্য মুনির চৌধুরীর নাটক, কাদো নদী কাদো উপন্যাস সৈয়দ ওয়ালিউল্লাহ, আর্টেমিস ও উর্বশী এটা হচ্ছে একটা কাব্য, বিষ্ণু দে। সতী ময়না লৌরচন্দ্রাণী এটা একটা কাব্য, কাব্যগ্রন্থ হচ্ছে এটা। এরপরে কার? দৌলত কাজী। প্রাগৈতিহাসিক ছোট গল্প হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। আপনারা যারা উত্তর পারেন একটু কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যারা উত্তর পারবেন, এই 11 থেকে 20 গ্রেডের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চাকরি, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, যেটা পূর্বে ছিল ক্রেডিট সুপারভাইজার। ক্রেডিট সুপারভাইজার এটা খুবই রিল্যাক্সের এবং হচ্ছে খুব মানসম্মত। 11 থেকে 20 গ্রেডের মধ্যে সবচেয়ে ভালো মানের যে চাকরিটা। এরপরে আসুন, যিনি ন্যায়শাস্ত্র জানেন,
তাকে বলে হচ্ছে নৈয়ায়িক। নৈয়ায়িক, যিনি ন্যায় শাস্ত্র জানেন তাকে আমরা কি বলি? নৈয়ায়িক। যার কোনো কিছুই নেই, সর্বস্ব, ঋত সর্বস্ব, যে সব কিছু হারিয়েছে তাকে বলে কি? ঋত সর্বস্ব, বা যার কোনো কিছু নেই, ঋত সর্বস্ব। অর্থসহ বাক্য রচনা করুন। 7 নং প্রশ্নে আসছে অর্থসহ বাক্য রচনা করুন। প্রথমে হচ্ছে কি শিয়ালের যুক্তি। এটার অর্থটা কি একটু বলেন তো দেখি আপনারা। শিয়ালের যুক্তি মানেটা কি? শিয়ালের যুক্তি বলতে আমরা কি বুঝি? অকেজো যুক্তি, যেই যুক্তি কোনো কাজে লাগে না। হ্যাঁ, পড়ার চাকরি এমনিই হবে, পড়ালেখা ছেড়ে দাও। হ্যাঁ, একটা যুক্তি একটা দিয়ে দিলাম। তাহলে এইটা একটু বুঝতে হবে যে শিয়ালের যুক্তি, কে কি উত্তর দিবেন? শিয়ালের যুক্তি মানে অকেজো যুক্তি, পড়ালেখা বাদ দিয়ে চাকরি পাওয়ার যুক্তি, এটা হচ্ছে অকেজো যুক্তি বা শিয়ালের যুক্তি। কথার ফুলঝুরি, বাকপটুতা, বাকপটুতা, বাকপটুতা। শিয়ালের যুক্তি মানে অযৌক্তিক যুক্তি, অযৌক্তিক যুক্তি, অযৌক্তিক যুক্তি। আর কথার ফুলঝুরি, হ্যাঁ, পড়ালেখা বাদ দিয়ে কথার ফুলঝুরিতে চাকরি পেতে চাই, বাকপটুতা, বাকপটুতা। 8 নং প্রশ্নের উত্তর ঝিনুক থেকে মুক্তা মিলে। ঝিনুক কোন কারকে কোন বিভক্তি? কোনো বিভক্তি নাই, শূন্য বিভক্তি। মুক্তা মেলার উৎসটা হচ্ছে ঝিনুক, মুক্তা পাওয়া যায়, ঝিনুকে মুক্তা হয়। মুক্তা হওয়ার উৎসটা কি? ঝিনুক, তাই এটাকে বলে হচ্ছে অপাদান কারক, অপাদানে শূন্য। তাহলে কি ঝিনুক থেকে মুক্তা মিলে কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারকে শূন্য বিভক্তি, অপাদান কারকে শূন্য বিভক্তি, অপাদানে শূন্য। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, জল নামছে, কে নামছে? জল। পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, নামার কাজ কে করে? জল। তাহলে সে কর্তৃকারক, সে তাহলে কোন কারক? কর্তৃকারক, যেহেতু সে নিজে কাজ করতেছে তাহলে সে কর্তৃকারক। তাহলে জলের মধ্যে কোনো বিভক্তি নাই, তাহলে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। শূন্যের অপর নাম হচ্ছে প্রথমা, কর্তাই শূন্য অথবা কর্তাই প্রথমা, কর্তাই শূন্য অথবা কি আছে? কর্তাই প্রথমা, কর্তাই শূন্য অথবা কি আছে? কর্তাই প্রথমা। এরপরে যাবেন হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন, সন্ধি বিচ্ছেদ করুন, সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ করুন। কথোপকথন, উকারকে উঠাই দেন, তাহলে প্রথমে কি থাকে? কথ, এরপরে কি থাকে? পকথন, পকথন, এতটুকু থাকে। কাকে উঠাইছে? এই যে উকারকে উঠাইছি। উকারের নিয়ম হচ্ছে প্রথমে অ বা আকার দিলে অর্থ মিলে, কথা, কথা। এরপরে কি? উকারের নিয়ম হচ্ছে যদি কোনো শব্দ থেকে উকার উঠাই, অকার কিংবা আকারের পরে রস্যু কিংবা দীর্ঘ থাকলে উভয় মিলে উকার হয়, উভয় মিলে কি হয়? উকার। তাহলে এখানে কি দেবেন? রস্যু বা দীর্ঘ। উপকথন, কথা যোগ উপকথন। ডাকের সরি, একই কথা, একারের নিয়ম। প্রথমে থাকে ডাক, এরপরে কি থাকে? সরি, সরি। একারের নিয়ম প্রথমে ডাকা যোগ রস্যি বা দীর্ঘই ঈশ্বরী। এরপরে কি আছে? জলৌকা, ঔকারের নিয়ম, ঔকারকে উঠাই দিলে কি করবেন? জল। এরপরে থাকে কি? কা, ঔকারের নিয়ম প্রথমে এরপরে দিবেন উ, জল যোগ উকা, জলৌকা, জল যোগ উকা, জলৌকা। অন্বিত, অন্বিত। তাহলে খেয়াল করুন, বফালাকে উঠাই দিলে প্রথমে থাকে অন, এরপরে কি থাকে? ইত। বফলার নিয়ম হচ্ছে প্রথমে রস্যু বা দীর্ঘ উকার দিবেন, এরপরে অন্য স্বর একটা আছে, রস্যি আর দেওয়া দরকার নেই। অনুযুকিত, অন্বিত, অনুযুকিত, অন্বিত। শয়ন, ভিতরে কি আছে? অয়, অয়, অয়। অয় থাকলে অয়কে উঠাবেন, প্রথমে থাকবে স যোগ ন। এই অয়ের নিয়ম হচ্ছে বিচ্ছেদের আগে একার দিবেন, এরপরে অন্য স্বর দিবেন, সেই যুগ অন, শয়ন। কথা যুগ উপকথন, কথোপকথন। ঢাকা যুগ ঈশ্বরী, ঢাকেশ্বরী। জল যুগ উকা, জলৌকা। অনুযুকিত, অন্বিত, সে যুগ অন, শয়ন। তাহলে সন্ধি বিচ্ছেদ দেখুন, সন্ধি বিচ্ছেদ আমাদের প্রিলিতেও আসে, রিটেনেও আসে। 11 থেকে 20তম গ্রেডের যতগুলো চাকরি পরীক্ষা আছে সবগুলোতে রিটেনেও প্রশ্ন এই জলৌকা, এই প্রশ্নগুলো আসে। এরপরে আমরা যাব হচ্ছে বেশ বাক্য সহ সমাসের নাম লিখুন। এটা দেখে আপনারা কে কে পারেন? বেশ বাক্য সহ সমাসের নাম লিখুন, এটা আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন কমেন্টে। যদি ভুল হয় তাহলে সমস্যা নেই, আমি উত্তর করে দেব। হ্যাঁ, তুলনামূলক, তুলনামূলক, তুলনামূলকভাবে সহজ, তুলনামূলকভাবে কঠিন। তুলনা মূলে যার, তুলনা মূলে যার, বহুব্রীহি সমাস। তুলনা মূলে যার, তাহলে এটাকে বলে কি? বহুব্রীহি সমাস। বেশ বাক্য সহ তুলনা
মূলে যার, তাহলে এটা কি কোন সমাস হবে? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, তুলনামূলে যার। এখন আসুন, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত একই কথা। মধ্যবিত্ত যার, মধ্যবিত্ত যার, এটাও বহুব্রীহি সমাস। মধ্যবিত্ত যার, উচ্চবিত্ত যার, হ্যাঁ, উচ্চবিত্ত যার, মধ্যবিত্ত যার। শশ ব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত। শশকের ন্যায়, শশক যেমন ব্যস্ত থাকে ঠিক এরকম ব্যস্ত, তাকে বলে শশ ব্যস্ত। প্রত্যক্ষ তুলনা, প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করলে সেটাকে উপমান বলে। তুলনা বাস্তব যদি হয় তবে তার নাম হচ্ছে কি? উপমান কর্মধারয়। তাহলে শশকের সাথে ব্যস্ততার তুলনা করে শশক সবসময় ব্যস্ত হয়, তাহলে এটার নাম হচ্ছে কর্মধারয়, উপমান কর্মধারয়। উপমান লেখা দরকার নেই, শুধু কর্মধারয় লিখে দিলেই হবে, শুধু কর্মধারয় লিখে দিলেই হবে। দেব, দুদিকে অপজার, দুদিকে অপজার, এটার কোনো অপজার, এটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ। দেখবেন 9, 10 এর বোর্ড বইয়ের মধ্যে সরাসরি লেখা আছে দ্বীপ এর নিপাতনে সিদ্ধ একটা সন্ধি আছে। নিপাতনে সিদ্ধ সন্ধির মধ্যে বেশ কয়েকটা শব্দ আছে, দ্বীপ, অন্তরীপ, দ্বীপ, এই টাইপের যে শব্দগুলো আছে এটা। সর্বশেষ আপনারা উত্তর দেবেন চৌকাঠ। চৌকাঠ, 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 এটা কোন ধরনের সমাস? চৌকাঠ, চৌকাঠ আর চৌচালা, দুইটাকে চৌরাস্তা দিলাম। চৌচালা দিলে তো একই হয়ে গেল। চৌরাস্তা আর চৌকাঠ দুইটা কাছাকাছি শব্দ। তাহলে আমরা দেখব সমাস দুইটা দুই ধরনের। চৌকাঠ, চৌকাঠ, চৌকাঠ আছে যার, চৌ বা চার, কাঠ আছে যার, আছে যার, চৌ 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 কাঠ আছে যার। চৌকাঠ বলতে আমরা কি বুঝি? ওই যে ফ্রেম, যেটা দরজার ফ্রেম, যেটা চৌকাঠ, দরজার ফ্রেম যেটা, এটাকে বলি হচ্ছে চৌকাঠ। এখানে খেয়াল করবেন সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে, এখানে খেয়াল করবেন সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে যদি পরেরটাকে বোঝাই, পরেরটাকে বোঝাই চৌরাস্তা, চৌরাস্তা। সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে যদি আমরা পরেরটাকে বোঝাই তাহলে তার নাম হচ্ছে বহুব্রীহি সমাস, নাকি দ্বিগু? দ্বিগু সমাস। চৌরাস্তা, আমরা চৌকে বুঝি না, বাস্তবে কি বুঝি? একটা রাস্তাকে বুঝি, রাস্তাকে বুঝি। চৌরাস্তা। এটা দেখুন চৌচালা বা চৌকাঠ, চৌচালা অথবা চৌকাঠ একই কথা। এই চৌকাঠ দ্বারা আমরা চারটা কাঠকে বুঝি না, যে কোনো চারটা কাঠকে একসাথে করলেই আমরা চৌকাঠ বলি না, শুধুমাত্র দরজাটাকে বলি। দরজাটাকে যেহেতু আমরা চৌকাঠ বলি, দরজাটাকে যেহেতু আমরা চৌকাঠ বলি। চৌচালা বলতে আমরা কাকে বুঝি? চৌকে না চালাকে না চারটা চাল আছে এমন কাউকে বলি। যার চারটা চাল আছে তাকে বলি কি? চৌচালা। চৌকেও না, চালাকেও না, একটা ঘরকে। চৌকেও না, কাঠকেও না, একটা দরজাকে বুঝি। সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে যদি পরেরটাকে বোঝাই, পরপদের অর্থের প্রাধান্য থাকে, তাহলে তার নাম হচ্ছে দ্বিগু সমাস। আর যদি পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কোনো কিছুকে প্রাধান্য দেয়, তবে তাকে বলে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। তাহলে চৌকাঠ, চৌকাঠ আছে যার, এটা হচ্ছে কি? সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। এই ছিল আমাদের 30 মার্কের রিটেনের প্রশ্ন। যে অনেক কঠিন এসেছে বিষয়টা এরকম না। আমরা যখন প্রিপারেশন নেই, আমরা যখন আপনাদেরকে এই বিষয়গুলোকে আলোচনা করি ক্লাসের মধ্যে, ঠিক একইভাবে একই ধরনের পড়ালেখাগুলো আমরা করিয়ে থাকি। তাহলে আমরা আমাদের পরবর্তী অংশের সবচেয়ে কঠিন যেটা ছিল আজকের অংশে, গণিত এবং ইংরেজি। এই গণিত এবং ইংরেজি নিয়ে আপনাদের সামনে আসছে আমাদের বিদ্যাবাড়ির সবচেয়ে মোস্ট সিনিয়র টিচার, সবচেয়ে সিনিয়র স্যার, ম্যাথ বিভাগের বিভাগীয় প্রধান সোহাগ স্যার আসছেন আপনাদের সাথে ম্যাথ এবং ইংলিশ নিয়ে। স্যার আপনাদেরকে খুব মজা করে 2টা প্রশ্নের সলিউশন করে দেবে। পরবর্তী বাকি অংশগুলো সাধারণ জ্ঞান সহ স্যার আজকে নিয়ে আসবে। তাহলে আমরা চলুন আমরা বাকি অংশের সলিউশনটা স্যার একটু দেখি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর ট্রিমেন্ডাস সলিউশন। হ্যাঁ, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আমি নিজেই ছিলাম। স্যারের সলিউশন তো কি বলবো আর না বলি। ওকে, তাহলে আমরা চলে যাই নেক্সট। তো এখন আমরা হচ্ছে কিসে আমি করব, মানে সিরিয়ালি করব, কি 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 আসে প্রথমে দেখেন। ওকে স্যার, আপনি করে যান। ইংরেজি সব সিরিয়ালি যাবো এখান থেকে শেষ পর্যন্ত। যখন যেটা আসবে তখন সেটা আমি সলিউশন করবো। ওকে, তো আমার কাছে কোশ্চেন পেপার আছে, সমস্যা নাই। হ্যাঁ, এখানে তো প্রথমে কি লিখেছে যে দেখেন,
ওকে, প্রথমে কি লিখলো? আচ্ছা আমি ওকে, তো এখানে কি আছে? চেঞ্জ দ্য স্পিচ। এখানে কি লেখা দেখেন, চেঞ্জ দ্য স্পিচ। আমি জাস্ট আনসারগুলো বলে দিচ্ছি। এইগুলো হচ্ছে চেঞ্জ করতে হবে। হি সেইড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। হ্যাড বেটারের পরে ভার্বের কি বেস ফর্ম থাকে, তাই না? এটা আমরা কি করতে হবে, এখানে আমাদের হচ্ছে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, চেঞ্জ, স্পিচটা চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে, ওই যে এরকম থাকলে হি সেইড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, তাহলে আমার কি হচ্ছে এখানে এরকম হবে যে হি অ্যাডভাইসড জাস্ট আমি ব্যাখ্যা দিব না তো, হি অ্যাডভাইসড হিম টু সি আ ডক্টর। ওকে, এইটা আর কি। হ্যাঁ, তাহলে এই ক নাম্বারটা হয়ে গেল। এখন বলছে দ্য অফিসার সেইড টু দ্য ম্যানেজার, স্যার আই নিড ওয়ান ডে লিভ। এই লিভ মানে হচ্ছে ছুটি। এই লিভ বলতে কি বোঝায়? ছুটি বোঝায়। তাই আমি জাস্ট সলিউশন দিচ্ছি। দেখেন এখানে দ্য অফিসার সেইড টু ম্যানেজার, স্যার আই নিড ওয়ান ডে লিভ। তো এখানে আসলে মূলত রিকোয়েস্ট করছে আমাকে। এটা যদি আপনি নারেশন করে ফেলেন তাহলে লিখবো হবে দ্য অফিসার রিকোয়েস্টেড। এই ধরনের কোশ্চেনে এরকম আছে রিকোয়েস্টেড। হ্যাঁ, রিকোয়েস্টেড দ্য ম্যানেজার রেসপেক্টফুলি that হি মানে হচ্ছে এই যে অফিসার আর কি। হি কি হচ্ছে, হি নিডেড। কারণ কি বলেন তো, এখানে এই যে পাস্ট ফর্ম আছে যে দ্য অফিসার সেইড টু ম্যানেজার, এখানে দ্য অফিসার সেইড টু ম্যানেজার, স্যার আই নিড ওয়ান ডে লিভ। তা আমি এই জিনিসটা হচ্ছে এখন আমি এটা ডিরেক্ট বলেছি, তখন আমি পরোক্ষভাবে বলবো, ইনডিরেক্টলি বলবো। তো দ্য অফিসার রিকোয়েস্টেড টু দ্য ম্যানেজার রেসপেক্টফুলি দ্যাট হি নিডেড বলতে অফিসারের কথা বলতে, এই হি মানে অফিসার। তো এখানে আমার পাস্ট টেন্স না, তাহলে আমাকে কি লিখতে হবে? এখানে পাস্ট টেন্সে লিখতে হবে, হি নিডেড ওয়ান ডে লিভ। আচ্ছা, এখানের পরে দেখেন মেক সেন্টেন্স দ্য বয় সেইড স্যার মে আই গো আউট। এটাও কিন্তু আপনি রিকোয়েস্ট করছে। হ্যাঁ, এরকম আর কি। হ্যাঁ, তাহলে কি হবে, দ্য বয় সেইড স্যার মে আই গো আউট, মে আই। হ্যাঁ, তো এখানে আসলে মূলত এখানে আস্ক করছে যে দ্য বয় আস্কড। হ্যাঁ, দ্য বয় আস্কড কি হবে, রেসপেক্টফুলি that এই দেখেন দ্য বয় সেইড, স্যার মানে টিচার, দ্য বয় সেইড স্যার মে আই গো আউট, মানে সে কি বেরোতে পারবে? তাহলে এখানে দ্য বয় আস্কড রেসপেক্টফুলি দ্য টিচার। তাহলে এই বয় কি করছে, এই স্যারকে অনেক রেসপেক্টফুলি আস্ক করেছে। কি আস্ক করেছে? মে আই গো লিখলে কি হয় বলেন তো? মে আই কি হবে, দ্য টিচার ওয়েদার এর নিয়ম আর কি, গ্রামার নিয়ম, বুঝতে পারছেন? ওয়েদার হি মাইট গো আউট। এই যে দেখেন এখানে মাইট থাকলে এখানে ভার্বের বেস ফর্ম হয়, বুঝতে পারছেন? বাট এটা আপনাকে কি করতে হবে, পাস্ট ফর্মে নিতে হবে। দ্য বয় সেইড স্যার মে আই গো আউট, এই যে এখানে মে বলা আছে এই জন্য মাইট চলে আসছে, বুঝতে পারছেন? যাই হোক, তো মেক সেন্টেন্স উইথ ফলোইং ফ্রেজ ইডিয়মস ওয়ান্স ইন এ ব্লু মুন। হ্যাঁ, এই যে এখানে দেখেন এই তাহলে ক খ গ, এটা আমাদের 12 নাম্বার এসেছে চেঞ্জ দ্য স্পিচ। তো আমরা এখানে ডিরেক্ট থেকে এখানে ডিরেক্ট ছিল ইনডিরেক্ট করে ফেলছি, এরকম আর সদর কথা। তো এখানে স্পিচ ক খ গ ছিল, এটা ন্যারেশন ছিল। এখানে মেক সেন্টেন্স উইথ ফলোইং ফ্রেজ ইডিয়মস। তো এখন এই ইডিয়মসগুলো আপনাকে লিখতে হবে এবং সেন্টেন্স মেক করতে হবে। হ্যাঁ, সেন্টেন্স মেক করতে হবে। তো সেন্টেন্স মেকগুলো কীভাবে করবেন দেখেন, সেন্টেন্স মেকগুলো তো এখানে বলা আছে। দেখেন এখানে ওয়ান্স ইন এ ব্লু মুন হচ্ছে রিয়ারলি, ভেরি রিয়ারলি, মানে একদমই না, মানে কি হয় না, মানে তার সাথে দেখাই হয় না, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, যেমন ধরেন আপনার সাথে আমার দেখাই হয় না এরকম, তাহলে কি লিখবেন? তাহলে এখানে ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি, মানে ভেরি রিয়ারলি, মানে খুবই কম হয়, মানে ঘটনা খুবই কম হয়। তাহলে এই জিনিসগুলো আমরা লিখবো কিভাবে বলেন? আপনার মতো করে লিখবেন। তাহলে লিখতে পারেন এখানে, এটা হচ্ছে লিখবেন হচ্ছে মানে কদাচিৎ। হ্যাঁ, কদাচিৎ।
তারপর সেন্টেন্সটা লিখে ফেলবেন, হ্যাঁ সেন্টেন্সটা লিখে ফেলবেন, সেন্টেন্সটা লিখবেন। তাহলে লেখেন হি কামস, লেখেন হি কামস, এরকম লিখো, হি কামস হিয়ার, হি কামস হিয়ার ওয়ান্স ইন আ ব্লু মুন, এইটা আর কি। তো ওয়ান্স ইন এ ব্লু মুন আন্ডারলাইন করে রাখতে পারেন এরকম আর কি। তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কদাচিৎ, মানে একদম মানে এটা মূলত ভেরি রিয়ারলি, বুঝতে পারছেন? হ্যাঁ, মেক সেন্টেন্স উইথ ফলোইং ফ্রেজ ইডিয়মস। তাহলে আপনি কি ওয়ান্স ইন এ ব্লু মুন এর বাংলাটা কি, বা এটা কি বোঝায় ইংলিশে লিখতে পারেন, কি বোঝায় মানে কদাচিৎ মানে হচ্ছে কি ভেরি রিয়ারলি। আর এটার হচ্ছে আপনি কি করবেন, এটার ট্রান্সলেট করে ফেলবেন। হ্যাঁ, বি অল অ্যান্ড ইন্ড অল, বি অল অ্যান্ড ইন্ড অল, বি অল ইন্ড অল মানে মানে হচ্ছে এখানে বি অল, এটা হচ্ছে একমাত্র লক্ষ্য, একমাত্র লক্ষ্য। তো একমাত্র লক্ষ্য বলতে কি বোঝাচ্ছে বলেন, এখানে বলেন, লিখতে পারেন। হ্যাঁ, একমাত্র লক্ষ্য। তো একমাত্র লক্ষ্য হিসেবে আপনি লিখতে পারেন যে আপনার হচ্ছে আপনার উদ্দেশ্য টাইপের, হ্যাঁ মোটো টাইপ। হ্যাঁ, তো এখানে লিখতে পারেন এখানে, হ্যাঁ যে এখানে হ্যাঁ পভার্টি, হ্যাঁ POVERTI, পভার্টি রিডাকশন, হ্যাঁ মানে দরিদ্র রিডাকশন, হ্যাঁ রিডাকশন ইজ দা কি হচ্ছে বি অল অ্যান্ড এন্ড অল। তাহলে পভার্টি রিডাকশন is the be all and end all for the organization or এই অর্গানাইজেশনের কি হচ্ছে যে মূল উদ্দেশ্য ছিল বা মোটো ছিল, পভার্টি রিডাকশন ছিল ইজ দা ব্লু কি হচ্ছে একমাত্র লক্ষ্য আর কি। আচ্ছা, এরপরে দেখেন, তো একমাত্র লক্ষ্য হচ্ছে আপনি মোটো আর কি, মোটো বুঝতে পারছেন, মোটো আপনার মোটোটা কি, মোটো মানে এটা যে কোনোভাবে ট্রান্সলেট করতে পারবেন, যে কোনোভাবে। এখন ড্রাগস অ্যান্ড ড্রেগস, হ্যাঁ ড্রাগস অ্যান্ড ড্রেগস বলতে কি বোঝাচ্ছে দেখেন, ড্রাগস অ্যান্ড ড্রেগস বলছে যে মানে এটা ব্যাপারটা এরকম আর কি যে আপনি ডিজনেস্ট উপায়ে কোনো কিছু কি বলবো মানে কি করা যায়, ডিজনেস্ট উপায়ে আপনি কোনো কিছু সিরিয়াসলি ভাবে নেওয়া আর কি, ডিজনেস্ট উপায়ে। তো ড্রাগস অ্যান্ড ড্রেগস এটা হচ্ছে এরকম আর কি, হ্যাঁ ঝামেলা করা আর কি, নকরা সকরা করা আর কি, নকরা সকরা করা, নকরা করা। তো ড্রাগস অ্যান্ড ড্রেগস মানে ডিজনেস্ট উপায়ে কোনো কিছু সিরিয়াসলি ভাবে হাতিয়ে নেওয়া, এরকম কিছু বলা যায়, অথবা নকরা সকরা করা যায়, ঝামেলা করা। হ্যাঁ, তাহলে এটার ইংলিশে কি হবে, ধরেন এরকম লেখা থাকলো যে তো এখানে ধরেন এখানে দ্য ম্যান ইলেক্টেড, হ্যাঁ ELEC এরকম আর কি, দ্য ম্যান অথবা এরকম লিখি দ্য ম্যান ওন দ্য ইলেকশন, এই লোকটা ইলেকশন দিচ্ছে কিভাবে, ড্রাগস অ্যান্ড ড্রেগস লিখতে পারেন। হ্যাঁ, তো এখানে ইলেকশন কি হচ্ছে, তাহলে এখানে লিখতে পারেন এভাবে কি হচ্ছে উইথ অথবা প্লেন ড্রাগস অ্যান্ড ড্রেগস, নকরা ছকরা হবে, বুঝতে পারছেন, অর্থাৎ এরকম করে লিখতে পারেন, মানে কোনোভাবে সেন্টেন্স মেক করলেই হবে। আচ্ছা, এরপরে দেখেন ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে সৎভাবে, কি হচ্ছে ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে সৎভাবে। তো সৎভাবে কি হয় বলেন তো, সৎভাবে হন তো ফেয়ার অ্যান্ড স্কোয়ার। তাহলে এখানে লেখেন যে এটা তো সৎভাবে, তাহলে এখানে মানে হোয়াট you did for him is fair and square। তাহলে
মানে আপনি তার জন্য যা কিছু করছেন সেটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার ছিল। হ্যাঁ, হোয়াট ইউ ডিড ফর হিম, আপনি তার জন্য যা কিছু করেছেন ইজ ফেয়ার অ্যান্ড স্কোয়ার, এটা হচ্ছে কি ফেয়ার অ্যান্ড স্কোয়ার, অথবা ওয়াজ ফেয়ার অ্যান্ড স্কোয়ার, অথবা ওয়াজ দিতে পারেন, ইজ অথবা ওয়াজ দিতে, যেটা ইচ্ছা আর কি। ওয়াজ WAS ওয়াজ ফেয়ার অ্যান্ড স্কোয়ার, মানে এটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার ছিল, মানে এর সৎভাবে, বুঝতে পারছেন। পালমি ডেজ, পালমি ডেজ সুসময়, বুঝতে পারছেন, সুসময়, পালমি ডেজ, হ্যাঁ সুসময়, সুসময়, পালমি ডেজ মানে সুসময়। তো সুসময় বলতে কি বোঝায়, সুখের সময়, হ্যাঁ পালমি ডেজ, তাই না, পালমি ডেজ মানে সুসময়, সুসময়ের বন্ধু, তাই না, পালমি ডেজ। হ্যাঁ, তো এখানে দেখেন চাইল্ডহুড, চাইল্ডহুডটা কি পালমি ডেজ ছিল না, চাইল্ডহুড, তাহলে এভরি ম্যান, অথবা লেখেন যে এখানে মেনি ম্যান, মেনি ম্যান, টু দিলেন, টু মেনি ম্যান, অনেক মানুষের কাছে চাইল্ডহুড, চাইল্ডহুড ওয়াজ পালমি ডেজ। হ্যাঁ, পালমি ডেজ সুসময় ছিল, সুসময়, হ্যাঁ চাইল্ডহুড। আবার অন্যভাবে লেখা যায়, আপনি সেন্টেন্স যেভাবে করবেন সেভাবেই হবে, হ্যাঁ সেন্টেন্স যেভাবে করবেন। তো দ্রুত আমি বলে দিচ্ছি এখানে, যে এখানে তাহলে যেমন যেমন ধরেন যে the young man enjoying palmy days, এই আর কি, palmy days। আচ্ছা তাহলে দেখেন দ্য ইয়াং ম্যান, আচ্ছা ইয়াং আর দিলি না, আর এনজয়িং, দ্য ইয়াং ম্যান আর এনজয়িং এ পালমি ডেজ, হ্যাঁ পালমি ডেজ, তা দ্য ইয়াং ম্যান আর এনজয়িং আ পালমি ডেজ, এটাও বলতে পারেন, হ্যাঁ বলতে পারেন। এখন দেখেন ট্রান্সলেশন আসছে, দেখেন ট্রান্সলেশন, বর্ষা আরম্ভ হয়েছে। তো দেখেন বর্ষা আরম্ভ হয়েছে, তো হয়েছে এটা কি পারফেক্ট টেন্স না, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্ষা আরম্ভ, বর্ষা ইংলিশ কি দ্য রেইন, অথবা রেইনস বলতে পারেন। তবে এখানে প্লুরাল দেওয়া হচ্ছে দ্য রেইনস, তাও যেহেতু দ্য রেইনস দিছি তাহলে এখানে পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, তাহলে কত হ্যাভ, তাহলে হ্যাভ, দ্য রেইনস হ্যাভ, এই আরম্ভ হওয়ার ইংলিশ সেটিন, হ্যাঁ সেটিন, দ্য রেইনস সেটিন মানে হচ্ছে পালমি ডেজ। ওকে, তাহলে এই দেখেন দ্য রেইনস হ্যাভ সেটিন হচ্ছে এখানে সেট হচ্ছে এমন একটা ভার্ব, ওটার প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম সবকিছু সেম, বুঝতে পারছেন। তো হ্যাভ অথবা হ্যাজ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর সেটের পাস্ট পার্টিসিপল সেটি, বুঝতে পারছেন। তাহলে দ্য রেইনস বর্ষা হ্যাভ সেটিন মানে আরম্ভ হয়েছে। আমি যদি তার নামটি জানতাম, তাহলে মানে কি, ওই যে হ্যাড আই উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মধ্যে দানা থাকতো, ব্যাপারটা এরকম আর কি। ইফ আই, দেখেন তাহলে ইফ আই, এটা তো কমন ইয়ে আর কি, ইফ আই হ্যাড নন হিজ নেম বিফোর, দেখেন কত সহজ। দেখেন আমি যদি তার নামটি আগে জানতাম, তাই না, তাহলে ইফ আই হ্যাড নন হিজ নেম বিফোর মানে পূর্বে, বুঝতে পারছেন। ইফ আই হ্যাড নন, এই যে ইফ আই হ্যাড নন, তাহলে এই যে এখানে হ্যাড আসে ভার্বের পাস্ট পার্টিসিপল নন, ইফ আই হ্যাড নন হিজ নেম বিফোর, ওকে। আচ্ছা এরপরে দেখেন মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক প্রাণ বিসর্জন দিয়েছে, তাহলে কি 30 লক্ষ লোক, এটা সাবজেক্ট, এটা হচ্ছে কি, এটা কিন্তু সাবজেক্ট, বুঝতে পারছেন। আর প্রাণ বিসর্জন দিয়েছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব, হ্যাঁ এটা হচ্ছে ভার্ব আর কি, ফাইনাইট ভার্ব। তো দেখেন 30 লক্ষ লোক মানে হচ্ছে, দেখেন সেন্টেন্সটা করে দিয়ে দেখেন 30 লক্ষ লোক, তাহলে 30 30 এখানে 30 লক্ষ লোক, 30 LAK, 30 লাখ পিপুল,
তো দিয়েছিল মানে কি, তা এখানে পাস্ট, এখানে কি পাস্ট ফর্মে দিতে পারেন। হ্যাঁ, তাহলে এই যে প্রাণ বিসর্জন দিয়েছে নিজে, দেখেন আপনি দেশের জন্য যদি কোনো কিছু করতে চান এটাকে স্যাক্রিফাইস বলা হয়, বুঝতে পারছেন? দেশের জন্য কোনো কিছু করলে আপনারা স্যাক্রিফাইস হিসেবে করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে 30 লাখ পিপুল স্যাক্রিফাইস, যেহেতু এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, বুঝতে পারছেন? সাবজেক্ট তারপর ফাইনাইট ভার্ব দিব। তো 30 লাখ পিপুল স্যাক্রিফাইস, SACRI স্যাক্রিফাইসড, হ্যাঁ, স্যাক্রিফাইস, তাদের প্রাণ বিসর্জন দিয়েছে, তাদের প্রাণ বিসর্জন দিয়েছে, তার দেয়ার লাইফ। প্রাণ মানে কি, এই যে দেখেন প্রাণ মানে হচ্ছে একটা লাইফ, কিন্তু তো স্যাক্রিফাইসড দেয়ার লাইফস হবে। কেন দেয়ার কেন হলো বলেন তো? এই যে অনেকগুলো লোক দেয়ার লাইফ, হ্যাঁ, এই লাইফ মানে হচ্ছে জীবন, বুঝতে লাইফ কোথায় কোথায়? মুক্তিযুদ্ধে ইন দ্য লিবারেশন ওয়ার, ইন দ্য লিবারেশন, হ্যাঁ, ইন দ্য LIBERA লিবারেশন ওয়ার, বুঝতে পারছেন? দেখেন দ্য 30 লাখ পিপুল, এটা সাবজেক্ট হলো, আর এখানে কত স্যাক্রিফাইস, এটা ফাইনাইট ভার্ব হলো, ফাইনাইট ভার্ব, আর দেয়ার লাইফস মানে অবজেক্ট ইন দ্য লিবারেশন ওয়ার। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে এরপরেরটা দেখেন, জাহাজটি নোঙ্গর করলো। তো জাহাজ কি নিজে নিজে নোঙ্গর হয় বলেন? আচ্ছা, যদি বলা হয় যে আমি বলি, তো আমি বলি তার মানে কি? হ্যাঁ, আই টেল বা আই সে, আমাকে বলা হয় আই এম টোল্ড, বুঝতে পারছেন? দেখেন আই টেক মানে হচ্ছে আমি নেই, বুঝতে, আই টেক মানে কি আই নেই, তার মানে কি আই এম টেকেন, আমাকে, দেখেন এটা আমি নেই আর কি, আমি নেই বা কোনো কিছু নেই, আর আমাকে নেওয়া হয়, আমাকে নেওয়া হয়, এটা প্যাসিভ সেন্স আর কি, আমাকে আই এম টেকেন। তো এখানে জাহাজটি নোঙ্গর করলো, জাহাজ তো নিজে নিজে নোঙ্গর করে না, তাই না? দ্য শিপ এই নোঙ্গর তো জাহাজ নিজে নিজে করে না, তাহলে কে করে? প্যাসিভ সেন্সে দ্য শিপ নোঙ্গর করলো, দ্য শিপ ওয়াজ অ্যাঙ্কর্ড, দ্য শিপ ওয়াজ ANCHORED অ্যাঙ্কর। হ্যাঁ, তো এই যে ANCHO অ্যাঙ্কর মানে নোঙ্গর ফেলানো, বুঝতে পারছেন? ওই যে দেখেন আমরা কোনো একটা জাহাজ, কোনো একটা নৌকা, বড় বড় নৌকা, ওই যে আমরাকে যে ইয়ের মতো, বল্লমের মতো আর কি, হ্যাঁ, মনে করেন একটা লোহার ইয়ে দিয়ে, ওই দড়ি দিয়ে বা ইয়ে দিয়ে আটকে দেই, অথবা সেইটাকে আবার অ্যাঙ্কর, হ্যাঁ, ওই ইয়েটা বলে। যাই হোক, যে জাহাজে নোঙ্গর করলো মানে কি, জাহাজে থামলো আর কি। দ্য শিপ ওয়াজ অ্যাঙ্কর মানে নোঙ্গর করা, বুঝতে পারছেন? অ্যাঙ্কর, যেহেতু শিপটা নিজে নিজে করে নাই, ওটাকে করানো হয়েছে। প্যাসিভ সেন্সে কি, প্যাসিভ সেন্সে করতে গেলে এখানে যে ভার্ব কি, এটা কি অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পড়ে যাবে, বুঝতে পারছেন? এই আর কি, ও যে আই অ্যাম টেকেন, বুঝতে, এরকম আর কি, আই অ্যাম টোল্ড। যত বেশি তত খুশি, তাই না? যত বেশি তো দ্য মোর দ্য মেরিয়ার। এখানে এটাতে সবাই জানেন, দ্য মোর কমা দিয়ে দ্য মেরিয়ার, MERRIER, হ্যাঁ, দ্য মোর দ্য মেরিয়ার। ও যে মানে না, যত বেশি পড়বা তত জব মানে ইয়ে হবে, মানে এরকম আর কি। তো যত বেশি তত খুশি, তাই না? দ্য মোর দ্য মেরিয়ার, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির একটা উদাহরণ আর কি, হ্যাঁ, কম্পারেটিভ আর কি। আর তাহলে দেখেন ট্রান্সলেশনগুলো খুব সহজ আসছিল, বুঝতে পারছেন? এটাও কমন, এটা তো বাচ্চা ট্রান্সলেশন, এটা কমন যেটা, আর এটা তো সবাই জানেন, মুখস্থ আর কি। তাহলে সবগুলো তো সহজ আসছিল। আর এগুলো তো সহজ জিনিস, দেখেন এই যে ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি কদাচিৎ, মানে দেখাই হয় না তার সাথে। বি অল এন্ড অল মানে কি একমাত্র লক্ষ্য, মানে মোটো, ওই যে মোটো বলে। ডাক্স এন্ড ড্রিম মানে নকরা ছড়া করা, ঝামেলা করা। ফেয়ার অ্যান্ড স্কোয়ার, ওই যে আমাদের বলে না যে মানে একদম সৎভাবে, অনেস্টলি যেটা করে, হ্যাঁ, যেখানে ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে কি সৎভাবে। পালমি ডেজ মানে কি সুসময়, বুঝতে পারছেন? সুসময়, মনে করেন আপনার সুসময়, আপনার কোনো টেনশন নাই। দেখেন এই যে এখন পড়াশোনা করতেছেন, চাকরি নিতে হবে, এগুলো একটা প্রেশার থাকে, বুঝতে পারছেন? বাট আপনি যখন 9, 10-এ ছিলেন, 6, 7 ছিলেন, তাহলে ওই সময়গুলো কি, মানে আপনার কোনো টেনশন ছিল, প্রেশার ছিল না, বুঝতে পারছেন? ওটাকে সুসময় বলতে পারেন, হ্যাঁ, সুসময় বলতে পারেন। চাইল্ডহুড মেমোরিজ, ওকে। তো এখানে বলছে আই ডোন্ট মাইন্ড, এই যে মাইন্ড এমন একটা ভার্ব, তারপরে ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে হেল্পিং হবে, হ্যাঁ, হেল্পিং হবে। উড দ্যাট, এই উড দ্যাট মানে হচ্ছে এখানে আনকন্ডিশনাল, মানে আনরিয়াল সিচুয়েশন। এই যে আনরিয়াল সিচুয়েশন হলে আনরিয়াল, হ্যাঁ, আনরিয়াল সিচুয়েশন যদি হয়, হ্যাঁ, মানে অবাস্তব,
অবাস্তব, অবাস্তব। যেমন আমার যদি পাখির মতো জানা থাকতো, তাই না, এরকম আর কি। আবার আমি যদি ইউএস এর প্রেসিডেন্ট হতাম, আমি তো বাংলাদেশের কি মন্ত্রী হতাম, তাই না, এরকম। তো এখানে এটা আনরিয়াল সিচুয়েশনে সবসময় মনে রাখবেন, এখানে উইশ আসে, হ্যাঁ, আর এখানে উড কুড আসে, উড অথবা কুড আসে, উড কুড আসে, তখন আরো ভার্বের বেস ফর্ম হয়, বুঝতে পারছেন এই আর কি। তো উড কুড আসবে। যেমন ধরেন আপনি কি হচ্ছে, আপনি গতকাল গতকাল পরীক্ষা মনে করেন বিশেষ পরীক্ষা দেননি, হ্যাঁ, অথবা আজকে পরীক্ষায় দেননি, আজকে যদি পরীক্ষা দিতেন আপনি পাস করতেন, তাই না। তখন আমি বলতেন এরকম লিখতেন যে আই উইশ আই উড অ্যাটেন্ড দ্য কি হচ্ছে এক্সাম, তাই না। অথবা ইফ আই অ্যাটেন্ডেড দ্য এক্সাম আই উড পাস। ওকে, ইফ আই অ্যাটেন্ডেড দ্য এক্সাম, আই উড পাস। তার মানে আপনি এটা কখনো সম্ভব না, মানে আনরিয়াল সিচুয়েশনে সবসময় উড আসে, বুঝতে পারছেন। তো এটা কি সম্ভব যে উড দ্যাট হচ্ছে এটা হচ্ছে আপনার আনরিয়াল উড দ্যাট আই, তাহলে কি আই দ্যাট বলছে, সে ইচ্ছা করছে আমি যদি একটা টাইগার দেখতাম, আমি যদি বাঘ দেখতাম, তার মানে কি উড দ্যাট আই উড মানে আই উড সি এ টাইগার। ওকে, উড দ্যাট মানে এটা কি হবে, উড দ্যাট তাহলে আই উড সি আ টাইগার। তো এখানে আপনি উড না দিয়ে কুডও দিতে পারেন, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, ঠিক আছে। তাহলে আনরিয়াল সিচুয়েশনে সব সময় আমি বললাম না, আজকে পরীক্ষা দিলে আপনি কি করতেন, আপনার চাকরি হয়ে যেত, পাস হয়ে যেত। তাহলে কি বলবেন যে ইফ আই অ্যাটেন্ডেড দ্য এক্সাম আই উড পাস, আই কুড পাস, বুঝতে পারছেন, এরকম আর কি। হ্যাঁ, শুড হবে না, শুড হবে না, উড অথবা কুড হবে, নেভার শুড কখনো হবে না। ও এখানে এখন হবে গ নাম্বার দেখেন, হি র্যান ফাস্ট, এটা তো একটা লেস্টের একটা লেস্টের আগে যদি পাস্ট ফর্ম হয় তাহলে এখানে শুড আসবে, বুঝতে পারছেন, শুড আসবে, এই দ্যাটস ইট। তাহলে এগুলো তো গ্রাম, আমি তো ধরেন এগুলোকে বেশি পড়িনি, তারপর আমার মনে আছে। তাহলে কি হবে, হি র্যান ফাস্ট, এটা পাস্ট ফর্ম, এটা হি র্যান ফাস্ট, সে এমনভাবে দৌড়াচ্ছে যে লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, তাহলে এই যে শুড আসবে, তার মানে সে এমন ভাবে যাচ্ছে যে সে মনে করবে, মানে হচ্ছে সে ট্রেনটা মিস করবে। হ্যাঁ, লেস মানে হচ্ছে যদি না। তারপরে এটা সবাই জানেন, উড ইউ মাইন্ডের পরে ভার্বের কি হচ্ছে, আইএনজি হয়, হ্যাভিং হবে, বুঝতে পারছেন, হ্যাভিং, এটা সবাই জানেন, আমার চেয়ে আপনারা ভালো জানেন এটা। তো উড ইউ মাইন্ডের পরে ভার্বের আইএনজি হয়। তারপরে উই এক্সপেক্টেড দ্য ফাংশন, দেখেন উই একটা সাবজেক্ট, এটা কি ভার্ব, ফাইনাইট ভার্ব। দ্য ফাংশন এটা কি অবজেক্ট, আর তারপরেও টু বি দিয়ে ভার্ব আছে, তার মানে কি টু আছে আবার বি আছে, তার মানে বি ভার্বের পরে ভার্বের তাহলে কি হবে, টু একটা ভার্ব আবার কি তারপরে বি আছে, তা টু বি, তাহলে এখানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে না বলেন। এটা তো মনে করে একদম বাচ্চা কথা, যে কোনো এটা কিন্তু অক্সিলারি হিসেবে কাজ করতেছে, বুঝতে পারছেন। দেখেন এম, ইজ, আর, ওয়াজ, এইগুলোর হচ্ছে সবসময় এটা স্ট্যান্ডার্ড ভার্ব হচ্ছে বি ভার্ব, এদেরকে বি ভার্ব বলে। তো এইগুলো ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে প্যাসিভ সেন্সে, ওটাকে পাস্ট পার্টিসিপল করতে হয়, V3 করতে হয়, V3। তাহলে বি এর পরে ভার্বের V3 মানে কি ফিনিশড হবে। তাহলে উই এক্সপেক্টেড দ্য ফাংশন টু বি ফিনিশড। ওকে, টু বি ফিনিশড। ওকে, এগুলো কমন সেন্স আর কি, এগুলো পাওয়া যায় এখানে রাইট দ্য সেন্টেন্স স্মার্ট বানাতে। এটা সম্পর্কে যদি কেউ 2-1 লাইন 5 লাইন 10 লাইন না লিখতে পারেন তাহলে বলেন তো, তাহলে রিটেন প্রিপারেশন নিয়ে কি হয় বলেন। অফকোর্স এটাই আপনারা কি করবেন, এইগুলো হচ্ছে স্মার্ট বানাতে সম্পর্কে লেখা, আমার কিচ্ছু না 10 লাইন লেখা। ইটস রিয়েলি মানে কি বলবো, যে যারা চাকরি প্রিপারেশন নিচ্ছে, বুঝতে পারছেন, তাদের কাছে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে 10 লাইন লেখা কোনো ম্যাটারই না, বুঝতে পারছেন। যখন আমরা রিটেন পড়াবো তখন আমরা দেখাবো, বুঝতে পারছেন, কিভাবে লেখে, স্টার্টিং এ কি লিখতে হয়, ভিতরে কি দিতে হয়, কিছু নোট মানে নোটিশেবল হওয়ার জন্য, হ্যাঁ, নোটিফাইড হওয়ার জন্য স্যারদের কাছ থেকে কিছু একটা নোট লিখতে হয়, কিছু এই জিনিসগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমার রিটেন কোর্স কিন্তু আমাদের শুরু হবে, বুঝতে পারছেন। ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, দ্য ড্রাইভার পুলড দ্য ব্রেক অফ দ্য কার অ্যান্ড স্টপড ইট। দেখেন এখানে কম্পাউন্ড বলছে, কম্পাউন্ড মানে কি, কম্পাউন্ড ব্রিজের মতো, এই পাশে এই পাশে একটা কি থাকবে আপনার ক্লোজ থাকবে, এই পাশে একটা ক্লোজ থাকবে। ওকে,
কম্পাউন্ড মানে কি, মানে কি এটা যৌগিক বাক্য। আপনি ধরুন আমি একজন মানুষ, এই ধরুন আমাকে ব্রিজ মনে করেন, হ্যাঁ মনে করেন এটা কি হচ্ছে পদ্মা ব্রিজ, এই পাশে একটা কি ক্লোজ থাকবে, এই পাশে একটা ক্লোজ থাকবে। ক্লোজ মানে কি, ক্লোজের মধ্যে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। আই রিপিট, ক্লোজ একটা সম্পূর্ণ সেন্টেন্স, একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে আপনি বলেন দ্য ড্রাইভার, এটা কি, এটা সাবজেক্ট, ফাইনাইট ভার্ব তো দেওয়া আছে, দ্য ব্রেকস অফ দ্য কার এটা আছে, আর স্টপড ইট, তাহলে এখানে এটাকেই আপনি মডিফাই করেন, and he stopped and it মানে কি কার আর কি, and he stopped the car, okay, he stopped the car, okay, একই, অথবা টিট দিলে হবে। হ্যাঁ শুধু একটা এখানে কি লিখবেন, এখানে আলাদা করলে এখানে and he দিবেন, and he stopped it অথবা he stopped the car, দেখে তাহলে কম্পাউন্ড হয়ে গেল। দেখছেন তার মানে কি, এই যে and হচ্ছে একটা কি হচ্ছে, এটাকে ব্রিজ আর কি, এটা ব্রিজ। তো এই ব্রিজের আগে একটা ক্লোজ আছে, এখানে একটা ক্লোজ, আর ব্রিজের পরে একটা কি ক্লোজ, বুঝতে পারছেন, ক্লোজ। এইটা হচ্ছে কম্পাউন্ড। তাহলে দ্য ড্রাইভার সাবজেক্ট, ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব, দ্য ব্রেক অফ দ্য কার এটা অবজেক্ট, তাহলে একটা ক্লোজ হয়ে গেল, এখানে একটা ক্লোজ, হি স্টপড ইট, ক্লোজ হয়ে গেল। তো এইগুলো আপনি করলে ইজি হয়ে যাবে, ওকে। এরপরে দেখে হেলথ ইজ ওয়েলথ, মেক ইট নেগেটিভ। তো নেগেটিভ করে কি আহামরি কিছু, তাহলে ইজটা আগে বা দেখেন আই অ্যাম স্টুডেন্ট, হ্যাঁ আই অ্যাম স্টুডেন্ট। তো আমি যদি একটা এখানে বললাম আই এম স্টুডেন্ট, তার মানে কি এটাকে এই বি ভার্বটাই হচ্ছে মেইন ভার্ব, ফাইনাইট ভার্ব, তাই তো, ফাইনাইট ভার্ব। তো এখানে যদি আপনি নেগেটিভ করেন তাহলে এমটা আগে আসবে না, এম আই স্টুডেন্ট তাই বলবেন না, বলেন তো। এখানে তো এই বি ভার্বটাই তো মেইন ভার্ব আর কি এখানে, হ্যাঁ ফাইনাইট ভার্ব। তাহলে ইজ হেলথ ওয়েলথ মানে ইজ হেলথ, ECALT, ইজ হেলথ ওয়েলথ, এইভাবে আর কি, হ্যাঁ তখন এটা দিবেন, ইজ হেলথ ওয়েলথ এরকম। আর নেগেটিভ করতে পারে না, তাহলে ইজ নট হবে, নেগেটিভ পড়ছে তা ইজ নট হবে, ইজ নট, হ্যাঁ ইজ নট, ইজ নট হবে। নেগেটিভ হয় আপনি এইরকম লিখবেন, হ্যাঁ ইজন্ট, ACLT, ইজ হেলথ ইজ, নেগেটিভ করতে পারছে, হ্যাঁ মেক ইট নেগেটিভ। ইন্ট্রোগেটিভ নেগেটিভ মনে হয়, আমি জানি না। ওয়েলথ আর কি, হ্যাঁ ইন্ট্রোগেটিভ নেগেটিভ মনে হয়। আচ্ছা দেখেন এখানে এরপরে দেখেন ইন্ট্রোগেটিভ নেগেটিভ। তাহলে এখানে কি হবে, isn't, এই আর কি, I wish I had the wings of a bird, এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা তো আরো সহজ। এক্সক্লেমেটরি এগুলো তো আমরা পড়ছি আর কি, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, কি হবে, হ্যাড আসবে এখানে, এই হ্যাডটা আগে আসবে, এই হ্যাডটা, হ্যাড আই এখানে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো, এটাকে এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে। আমার যদি পাখির মতো জানাতে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো জানা থাকতো, এটাকে এভাবে লেখা যায়, ওকে। তো এখানে বলছে ইনস্পাইট অফ হিজ, এখানে হ্যাভিং রিচেস হি লিভস দ্য পোর, মেক ইট কমপ্লেক্স। তাহলে ইনস্পাইট মানে ওখানে দো বা অল দিতে পারেন, দো দে অফ হিজ হ্যাভিং, এটাকে সেন্টেন্স করেন, দো ও হি ইজ, তো এখানে দো হি ইজ রিচ, তাহলে কি হবে, হি লিভস না লিডস, আর কি লিডস হবে, হ্যাঁ হি লিডস আ পোর লাইফ, মানে সে সিম্পল জীবনযাপন করে, হ্যাঁ পোর লাইফ মানে পোর লাইফ, হি লিডস এ পোর লাইফ, তাহলে দো হি ইজ রিচ হি লিডস এ পোর লাইফ, এইটা হচ্ছে হয়ে গেল, দো হি ইজ রিচ হি লিডস এ পোর লাইফ, এরকম। দেখেন এখানে বলা আছে fill in the gap with appropriate preposition, he is deep off হয়, বুঝতে, deep off, the nurse waited on হবে, কারণ এই waited on মানে হচ্ছে মানে do something, হ্যাঁ do মানে do something for কি হচ্ছে somebody, somebody মানে somebody আর কি,
তো কারোর জন্য কোনো কিছু করা, হ্যাঁ, যে কারোর যদি কোনো, তার মানে কি এখানে বলছে যে দেখেন এখানে বলছে যে দ্য নার্স, এই সেবিকাটা ওয়েটেড অন দ্য প্যাশেন্ট। ওয়েটেড অন মানে হচ্ছে এই প্যাশেন্টের জন্য, এই পেশেন্টের জন্য অনেক কিছু করেছে, বুঝতে পারছেন? সে নিজের জন্য না করে এই পেশেন্টের জন্য অনেক কিছু করেছে, সে এটা ওয়েটেড অন হবে, বুঝতে পারছেন? দ্য প্যাশেন্ট ওয়েটেড অন, দ্য নার্স ওয়েটেড ফর হয় না, বুঝতে পারছেন? দ্য নার্স ওয়েটেড অন দ্য প্যাশেন্ট, তার মানে এই নার্সটা এই প্যাশেন্টের জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু ওয়েটেড অন। আর হি ইজ ডিপ অফ মাই রিকোয়েস্ট। ওকে, I wonder পরে অ্যাট হয়, I wonder at his ignorance, তার অজ্ঞতা থেকে বিস্মিত, wonder at it was 20 years ago that he died। তাহলে এখানে এভাবে না লিখে এভাবে লেখেন, হ্যাঁ, এভাবে না লিখে এটা কি বলছে, কারেক্ট দ্য সেন্টেন্স এখানে লিখতে পারেন, তাহলে এভাবে লিখতে পারেন এখানে 20 years have passed। Since লিখতে পারেন 20 years আর কি, হ্যাঁ, 20 years have passed, 20 years have passed মানে 20 years চলে গেছে since he died, সে 20 years have passed since সে তার মৃত্যু 3 years চলে গেছে, বুঝছো, এরকম আর কি। দেখেন আমরা ম্যাথ করে ফেলি, দেখেন গণিত, হ্যাঁ, গণিতের বলে বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। দেখেন এখানে বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে, আমি আবার বলছি, দেখেন বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা, দ্যাট ইংলিশ টিচার স্কিল শুড বি, আচ্ছা, ওকে, এটা হচ্ছে সলিউশন, বুঝতে পারছেন? এটা ব্যাখ্যা দেওয়া না, মোহাম্মদ মুনির, এটা সলিউশন, বুঝতে পারছেন? আপনি আসেন এখানে ব্যাখ্যা দিয়ে যান, সলিউশন, এটা যা সলিউশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখেন বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, হ্যাঁ, বৃত্তের ব্যাস। তো এখানে দেখেন বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে, তো এখানে দেখেন, তো আমার রিটেন ম্যাথটা আমরা কিভাবে করবো দেখেন, তো এখানে লেখেন, ধরেন এই যে একটা বৃত্ত, এটা বৃত্ত, এই কত গুণ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে, দেখেন ধরেন এখানে বৃত্তের লেখেন ধরি ব্যাস মনে করেন এখানে 2, তখন এই একটা বৃত্ত ধরেন চিত্র ড্র করলেন, হ্যাঁ, এটার ব্যাস মনে করেন কত হচ্ছে 2, তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে, 1, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, মানে কত 1 সমান কত হবে পাই। এই আবার ব্যাস যদি দ্বিগুণ হয়, আবার ব্যাস, হ্যাঁ, মানে সত্য ব্যাস কি হচ্ছে দ্বিগুণ মানে কত 4, তাহলে অতএব ব্যাসার্ধ কত হবে, তাহলে অবশ্যই কত 2 হবে, অর্ধেক, তাই না, অর্ধেক হবে। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল পাই আর স্কয়ার, সমান কত হচ্ছে এখানে কত, এখানে কত গুণ বলছে, 4 গুণ বলছে, 4 গুণ বলছে, এই 4 গুণ বলতে বোঝাচ্ছে, 4 গুণ মানে কত, এখানে কত ব্যাসের 2, 4 গুণ মানে কত 8, তাহলে ব্যাসের কত 4 হবে পাই আর স্কয়ার, এই যে পাই আর স্কয়ার, তাহলে কত হচ্ছে এখানে 16। অতএব কত গুণ মানে হচ্ছে, মানে বড়টির ক্ষেত্র থেকে, বড়টির ক্ষেত্রফল থেকে ছোটটির ক্ষেত্রফল ভাগ করবেন। তো বড়টির ক্ষেত্রফল কত 16 পাই, ছোটটির ক্ষেত্রফল কত হচ্ছে শুধু পাই, তার মানে কত হচ্ছে 16। তাহলে উত্তর। আবার দেখি, বলা আছে বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে, বৃত্তের ব্যাস খুবই গুরুত্বপূর্ণ, দেখেন বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তো এটা আমরা পিলির জন্য আমরা নর্মাল ভাবে চিন্তা করি, পিলির জন্য যে এখানে 4 গুণ তো 4 স্কয়ার 16 গুণ হবে, কিন্তু রিটার্ন করলে কি হয়, তো রিটার্ন করলে কি হয় যে একটা কত গুণ, মনে করেন যে 12 টাকা 3 টাকা কত গুণ, 12 কে 3 দিয়ে ভাগ করবেন 4 গুণ, 10 টাকা 2 টাকা কত গুণ, 10 কে 2 দিয়ে ভাগ করবেন 5 গুণ। তাহলে যে বলছে যে একটা বৃত্তের ব্যাস যদি 4 গুণ বৃদ্ধি পাবে তাহলে কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে বৃত্তের ব্যাস আমি ধরে নেই, বৃত্তের ব্যাস আমি 2 ধরলাম, ব্যাসার্ধ কত 1, তাহলে ক্ষেত্রফল কত পাই। আর ব্যাস যদি 4 গুণ বৃদ্ধি পায় তার মানে কি এখানে 8 হয়ে যাবে না, হ্যাঁ,
যেহেতু ব্যাস 4 গুণ বৃদ্ধি পায়, তাহলে 8, তাহলে ব্যাসার্ধ কত হবে 4, ক্ষেত্রফল মানে কি পায়ের স্কয়ার, তাহলে কত গুণ হবে বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটার ক্ষেত্রফল ভাগ, তাহলে এই যে 16 গুণ, উত্তর 16 গুণ। এটা কত সহজ হয়ে গেল না বলেন? এভাবে ম্যাথে সলভ করতে হয়, বুঝতে পারছেন? এভাবে ম্যাথে সলভ করতে হয়। এরপরে দেখেন, এটা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নেন। এরপরে দেখেন বলা আছে, এখানে বলা আছে, এখানে করে দিই, এতে এতে দুটি বর্গের ক্ষেত্রফল রূপে প্রকাশ করুন। হ্যাঁ 2x + 3y 4x - 5y, 2x, আচ্ছা 2x + 3y 4x - 5y, আচ্ছা 2x + 3y 4x - 5y। আচ্ছা তো এখানে দেখেন, এখানে লিখে দিই, তো এখানে তাহলে এখানে লিখতে পারেন, এখানে আমরা জানি AB সমান সমান, হ্যাঁ AB সমান সমান কত হচ্ছে, বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, বর্গের, হ্যাঁ তো বর্গের বিয়োগফলে AB সূত্র, AB সমান সমান কত, A + B/2 এখানে হোল স্কয়ার মাইনাস A - B/2 এখানে হোল স্কয়ার, হ্যাঁ এটা জানি। তাহলে অতএব কি বলতে পারি, এখানে দেখেন, এখানে এই হিসেবে ধরেন, এটাকে A ধরে এটা B ধরলেন, এটা এই অবস্থায় আছে না, তাহলে দেখেন A B ধরলেন, 2x + 3y এখানে কত, 4x - 5y, তো সমান সমান কত হবে, মান বসান, এই দেখেন A + B, মানে এটা কি A ধরনের, এটা B ধরলাম, এটা কি A, মনে করেন আপনি এটা কি করলেন, এটা লেখার দরকার, এটা কি A ধরনের, এটা B ধরনের, এটা A এখানে মানে B, এটা মান বসান, এখানে মান বসান, তাহলে মান বসান, কি হচ্ছে দেখেন, কি হচ্ছে এখানে 2x + 3y plus 4x - 5y এবার কত হচ্ছে 2, এখানে হোল স্কয়ার মাইনাস 2x + 3y মাইনাস যখন দিবেন মাইনাস A - B না, তাহলে এটা তো A লিখলেন, তাহলে মাইনাস মানে কত, এখানে কত 4x + 5y হবে, বুঝতে পারছেন? এই আর কি, একবার লিখলাম, ডিভাইড কত হচ্ছে এই, ওকে একবার। তাহলে দেখেন সমান সমান কত হয়, সমান সমান কত হয়, এখানে 2x মানে কি 6x, হ্যাঁ এখানে 6x, এখানে কত মাইনাস কত 2y, হ্যাঁ 2y হবে, এখানে কত 2, এখানে হোল স্কয়ার মাইনাস এখানে এটা হোল স্কয়ার, হ্যাঁ এখানে কত, এখানে -2x, এখানে কত +8y এবার কত হচ্ছে 2, এখানে কত হোল স্কয়ার, এই যে দেখেন এই যে বর্গের। তাহলে এরপরে দেখেন, এখানে আমি করে দিচ্ছি, দেখেন এখানে তো এখানে যদি 2 কমন নেই, 2 কমন নিলে কি হবে, দেখ 2 কমন নিলে কত 2x, এখানে কত 2 যদি কমন নেন, তাহলে 2 যদি কমন নেই, এখানে 2 যদি কমন নেই, 3x - y ডিভাইড কত হচ্ছে 2, এখানে কত হোল স্কয়ার, এখানে দেখেন এখানে 2 কমন নেন, দেখেন 2 কমন নিলে কত, এখানে আগে লেখেন 4y মাইনাস কত হচ্ছে x ডিভাইড কত হচ্ছে 2, এখানে কত হোল স্কয়ার। তো লক্ষ্য করেন এই যে এই 2 এবং এই 2 কেটে যায়, এই 2 এবং এই 2 কেটে যায়, থাকে কত বলেন তো, থাকে কত, এখানে 3x - y এখানে হোল স্কয়ার মাইনাস 4x - x এখানে কত হচ্ছে হোল স্কয়ার। তাহলে নির্ণয় কি হচ্ছে, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, এটাই হচ্ছে বিয়োগফল রূপে প্রকাশিত। তাহলে আপনি কি লিখবেন এখানে, তাহলে হচ্ছে এটা হচ্ছে দেখেন দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ, হ্যাঁ তাহলে এটা কি হবে, আনসার হবে এটা এই। তাহলে দেখেন আমরা জানি AB সমান সমান, এটাকে A ধরলাম, এটাকে B ধরলাম, AB সমান সমান A + B হোল স্কয়ার মাইনাস A - B হোল স্কয়ার, তাহলে এখানে এই হিসেবে দিলে দেখেন জাস্ট মান বসাচ্ছি, 2 কমন নিয়েছি, কাটাকাটি করছি, জাস্ট এরকম হয়ে গেছে, এটা আনসার। দেখেন কত সিম্পল একটা ম্যাথ। তাহলে এই ম্যাথটা হলো, এই ম্যাথটা হলো, আমরা পরের ম্যাথটা করবো, দেখেন পরের ম্যাথটা একটু মনে বড় হবে একটু, হ্যাঁ পরের ম্যাথটা দেখেন, এখানে বলা আছে যে একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। ধরেন একটা ঘনবস্তু মানে কত, এর উচ্চতা 3 মিটার, কর্ণ 13 মিটার, ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ জানি না, এর ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ ধরেন, এটা ব্যাপারটা এরকম আর কি, এরকম, হ্যাঁ তো ঘনবস্তু আর কি 48 বর্গমিটার, দৈর্ঘ্য প্রস্থ কত আমরা জানি না, দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কত হবে জানি না, বাট এরকম আর কি। এই একটা মনে করেন এই একটা হচ্ছে কত, এটা ঘনবস্তু বলে আর কি। এই ঘনবস্তু আমি বুঝাচ্ছি আগে, এই ঘনবস্তু কি হচ্ছে,
এই ঘনবস্তু এই 48 বর্গ মিটার ভূমির উপর কি হচ্ছে দণ্ডায়মান। তার মানে এর এর যে দেখেন এই ঘনবস্তুর 6টা তল থাকে, এই তলের এই লাস্টে এই উপরে ছাদ আর কি, এই নিচে কি বেজ আর কি। হ্যাঁ, তো এই যে তল হচ্ছে, এই তলের ক্ষেত্রফল, একটা তলের ক্ষেত্রফল কেমন, এই তলের ক্ষেত্রফল কত হবে, এই তলের ক্ষেত্রফল কত হবে 48। তার মানে কত, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা সি ধরি, হ্যাঁ, তাহলে এই এবি সমান সমান কত 48 বর্গ মিটার। বুঝতে পারছেন, 48 বর্গ মিটার সেই কথা বলছে, বুঝতে, এটা বুঝে নেবেন। হ্যাঁ, তাহলে একটা আয়তাকার ঘনবস্তু ও যদি 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান হয়, তাহলে এটি দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। বুঝতে পারছেন, উচ্চতা সি, এটা সি ধরলাম, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে সেই ক্ষেত্রে এখানে এই এ বি এর মান, মানে এই ছাদ এবং বেজ আর কি, ধরেন এই একটা রোম, এই রোমের ছাদের ক্ষেত্রফল এ বি আর মানে মেজের ক্ষেত্রফল কত এবি, এই জিনিসটাই তো মনে করেন যে এই জমির উপরে দণ্ডায়মান। তার মানে এখানে কত, এই জমিতে যেটুকু জায়গা নিয়ে আসে সেটুকু জায়গা হচ্ছে কত 48 বর্গ মিটার, এইটুকু মনে রাখবেন। ওকে, আর কর্ণ বলছে কত, কর্ণ বলতে কি বলছে যে এটা কর্ণ, এটা কর্ণ। তো আয়তাকার ঘন বলছে কর্ণ মানে কি রুট ওভার, এটা কর্ণ, দেখেন কর্ণ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হলে এই ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের সলিউশনে চলে যাই। দেখেন আমরা সলিউশনে চলে যাই, ভালো করে বুঝেন, 22 নাম্বার সলিউশন। ওকে, 22 নাম্বার সলিউশনটা দেখেন। তো এখানে লেখেন, এখানে ধরি কত দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সমান কত সি, এই যে এটা আর কি। এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, এ আর কি। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমার দেওয়া আছে, এটা কি দেওয়া আছে আপনাদের, হ্যাঁ এটা কিন্তু দেওয়া আছে। তো এখানে ক্ষেত্রফলও দেওয়া আছে, মূলত ক্ষেত্রফল দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে সি সমান কত হচ্ছে, এখানে সি সমান কত 3। ওকে, তো সি সমান 3 দেওয়া আছে। আবার উচ্চতা আর কি, আবার কর্ণ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত দেওয়া আছে 30। আর এখানে কত, আর একটি তলের ক্ষেত্রফল, ওই যে ভূমির ক্ষেত্রফল, যেটা ভূমির ক্ষেত্রফল বলে, এই ক্ষেত্রফল আর কি। হ্যাঁ, ভূমির ক্ষেত্রফল এ বি সমান কত দেওয়া আছে 48। এই দেখেন, ম্যাথ, এই দেখেন এই ঘন, এটা হচ্ছে ভূমির ক্ষেত্র 48, এটা তো এবি। আবার কত উচ্চতা, কত সি, আর কর্ণ কত 13 মিটার। দেখেন লিখে, এখন ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ নিতে হবে, এ এবং বি এর মান বের করতে হবে। এগুলো দেয়া আছে। তো এখন আপনি নর্মাল যে কোনো ভাবে করতে পারেন। এখানে দেখেন আমরা জানি কি অতএব, দেখেন অতএব, তো এখান থেকে মান বের করতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কত সি স্কোয়ার, তাই না? এটার মান দেওয়া আছে, এটা তো আমরা জানি, এটা সমান কত হচ্ছে 30। এটা উঠে দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত হচ্ছে সি স্কোয়ার, বলতে কি বোঝাচ্ছে সি মানে যে 3, তার 3 স্কোয়ার মানে কত 9, তাই না 3। অথবা লেখেন, এখানে সমস্যা নাই, এখানে লেখেন 169, এই 3 স্কোয়ার মানে 169, বুঝতে পারছেন এটা আর কি। হ্যাঁ, তো এখানে 13 স্কোয়ার রুট করলে মানে অভিনাশ করলে এরকম হয়, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেখেন স্কোয়ার এই 169 মাইনাস কত, এটা কিন্তু 9 হয়। তার মানে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 160, বা এখানে দেখেন এ প্লাস বি এখানে হোল স্কোয়ার, জানি -2ab সমান 160, বা এ প্লাস বি এখানে হোল স্কোয়ার, হ্যাঁ হোল স্কোয়ার সমান কত, এই 2ab আছে না, দেখ এবির মান কত 48 না, এই 2ab তাহলে 160, এখানে এবি মান কত 48 না, 48 যখন 93 কত 96। তাহলে এটা কত হচ্ছে বলেন তো, এখানে কত হয় 6, এখানে কত 6 7 আর 9 10, তাহলে এখানে কত হচ্ছে 4 হয়, তাকে 1 10 10 কত হচ্ছে 64, বা এ প্লাস বি অতএব 8 64। ওকে, এ প্লাস বি সমান কত 8, এ প্লাস বি সমান কত হবে
8 হবে, 8 a প্লাস বি সমান সমান কত হবে, 8 হবে। এই তো দেখেন কত সহজ হলো। এটা এটা তো মাইনাস হয়ে যাচ্ছে না, প্লাস হবে, এটা প্লাস হয়ে যাচ্ছে এখানে দেখেন, এটা মাইনাস 160, এখানে কি প্লাস, এখানে দেখুন 2ab, হ্যাঁ 2ab। তাহলে এই 2ab বলতে বোঝাচ্ছে দেখেন a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে 160, তো 160 প্লাস হচ্ছে কি ab এর মান কত হচ্ছে 48, 48 মানে 96 সমান সমান কত 256। তাহলে অতএব a প্লাস বি এখানে কত 256 মানে কত হচ্ছে 16, 256 মানে কত 16 এর বর্গ, তো a প্লাস বি এর মান 16 হলো। আবার দেখেন আবার কত, আমরা যদি জানি a প্লাস বি এর মান আমরা জানলাম কত হচ্ছে 16, আমি যদি a মাইনাস বি এর মান আমি জানি, সেক্ষেত্রে ab এবং b এর মান বের করতে পারবো। তাহলে আবার কি আমরা জানি a মাইনাস বি এখানে হোল স্কোয়ার, এটা আমরা জানি সমান সমান কত a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত হবে 4ab হবে, হ্যাঁ সূত্র। তাহলে দেখেন এখানে a প্লাস বি হোল স্কোয়ার মানে কত 16, তার মানে কত এখানে 216 স্কোয়ার, হ্যাঁ 200 মাইনাস 4 ইন্টু কত হচ্ছে 48, তাহলে 256 মাইনাস এখানে 4 4 32 2 4 32 4 17 18 19 192 সমান সমান কত হবে 64। অতএব a মাইনাস বি সমান সমান কত হবে এখানে 8 হবে, হ্যাঁ দেখেন a মাইনাস এই যে। তাহলে নাও কি হচ্ছে a প্লাস বি সমান সমান কত হচ্ছে 16, আর a মাইনাস বি সমান সমান কত হচ্ছে এখানে 8। তাহলে আপনি এখানে কি করেন যোগ করে দেন, তাহলে 2a সমান সমান কত হচ্ছে এখানে 16 17 18 19 20 24 অতএব a সমান সমান কত হচ্ছে 12, অতএব b সমান সমান কত হবে এই 12 এখানে বসায় দেন, তাহলে 12 যদি b এর মান 12 হয় তাহলে এদিকে কত হবে 4, তাই না 8 9 4 b এর মান হবে কত 4। তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে অতএব দৈর্ঘ্য, তাহলে হেন্স সুতরাং অতএব সুতরাং দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ 4, এটা হবে তার উত্তর আর কি, এত মিটার এটা হবে তার আনসার। তাহলে যাই হোক আপনার এটা দেওয়া আছে, এটুকু দৈর্ঘ্য a প্রস্থ b উচ্চতা c ধরলাম, আর দেওয়া আছে কত c এর মান কত, উচ্চতা দেওয়া আছে কত 3, কর্ণ দেওয়া আছে কত 13, আর ভূমি ক্ষেত্রফল দেওয়া আছে ab। তাহলে আপনি এই কর্ণ থেকে আপনি মান 3 c এর মান বসে আপনি কি করলেন a স্কয়ার b স্কয়ারের মান পেলেন, এটাকে সূত্র ফালে a প্লাস b পাবেন, a প্লাস b যদি পান তাহলে এখান থেকে আবার কি a মাইনাস b পাবেন, তাহলে a প্লাস b এবং a মাইনাস b এর মান তুলনা করে আপনি বের করতে পারেন। ওকে, এই আর তাহলে আমি আবার বলছি দেখেন এখানে এই কর্ণ হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 13, এখানে এটা মান আমি বসাই দিলাম, এখান থেকে আমি c এর মান এই উচ্চতা 3 দেওয়া আছে, মান a স্কয়ার প্লাস b স্কয়ার 160 দিলাম, এখানে এর মান হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই মাইনাস 2ab এর পাশে গেলে প্লাস হয়ে যায় 256 হয়, তাহলে a প্লাস b এর মান 16, আর এখানে a মাইনাস b এর মান বের করলে এটা আমরা বীজগণিতে অনেক করেছিলাম, a মাইনাস b এর মান আমি বের করছি, a মাইনাস b এর মান কত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, তাহলে এই যে দেখেন আবদ্ধ থাকলে 4 আসে, বুঝতে পারছেন, আর যদি খোলা থাকে এরকম তো খোলা থাকে তখন এরকম খোলা থাকলে 2 আসে। তো যাই হোক a মাইনাস b এবং a প্লাস b এর মান আপনি পেলেন, তাহলে দুটো যোগ করে দুটো ভাগ করলে a মান পাবেন, দুটো বিয়োগ করে দুটো ভাগ করলে b মান পাবেন, অথবা আপনি এভাবে মানগুলো বের করতে পারেন। এই একটা ম্যাথ একটু বড় ছিল, যে যাই হোক এটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা এটা 23 নাম্বারটা করি, দেখেন 23 নাম্বার, হ্যাঁ 23 নাম্বারটা এখানে করতেছি, দেখেন 23 নাম্বারটা। একজন ব্যক্তির ভ্রমণে 4 মাইল উত্তরে 12 মাইল পূর্বে এবং তারপর আবার 12 মাইল উত্তরে যায়, সে শুরু স্থান থেকে কত মাইল দূরে যায়। দেখেন এই যে এইগুলো হচ্ছে আমরা প্রিলিতেই করেছিলাম, তো এই প্রিলি ম্যাথগুলো হচ্ছে রিটেনে আসে, হ্যাঁ লেজ লাগায়ে, তো সমস্যা নাই, আমরা এখন করতেছি। দেখেন একজন মানুষ, তাহলে এখানে সলিউশন দেখেন সমাধান, হ্যাঁ সমাধান দেখেন একজন মানুষ, মনে করেন এরকম একজন মানুষ হচ্ছে এখানে এই মানুষটা, হ্যাঁ ধরেন এই একটা মানুষ এখানে এ অবস্থানে আছে, ধরেন এখানে এ অবস্থা, এখানে এ অবস্থা, এ থেকে মনে করেন এখানে ধরেন এখানে এ থেকে এই মানুষটা ধরেন এখানে আছে, এ অবস্থানে আছে, এখানে আছে, এখান থেকে সে কি করলো, এখান থেকে সে কোথায় গেল যেন, এখান থেকে দেখেন পড়েন আবার, এখান থেকে কি করলো 4 মাইল উত্তরে গেছে। তো উত্তর মানে কত আপনি জানেন তো, তাই না, এটা উত্তর, হ্যাঁ এটা দক্ষিণ, এটা পূর্ব, তাই না, এটা কত হচ্ছে পশ্চিম, হ্যাঁ এরকম আর কি, এরকম এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তো এখন একটা আমি উত্তরে গেছি, তাহলে এখানে আছে, এই অবস্থানে আছে, এখান থেকে উত্তরে গেল কত 4 গেল, এখান থেকে 4 গেল, তাহলে ধরেন বি অবস্থানে আসলে মনে করেন বি,
এরপরে দেখেন বলা আছে উত্তরে 12 মাইল পূর্বে গেল, ওখান থেকে 12 মাইল পূর্বে গেল, 12 মাইল পূর্বে গেল। পূর্ব কোন দিকে বলেন? ওই দিকে পূর্ব, এদিকে পূর্ব 12 মাইল সে কি করলো? 12 মাইল সে পূর্বে গেল, 12 মাইল। ওকে, 12 মাইল পূর্বে গেল। এরপরে দেখেন, এরপরে আবার 12 মাইল উত্তরে, আবার উত্তরে গেল, আবার সে উত্তরে গেল, উত্তরে আবার সে কি করলো? উত্তরে গেল। এই যে উত্তর, এই যে আবার সে উত্তরে গেল। এখানে মনে করেন এখানে সি ধরলাম, এর সি হলো, এই ধরনের সি ছিল, এখানে এ বি সি, এখানে ডিতে গেল, এখানে উত্তর। এটা আরো 12 মাইল। ওকে, এটা কি হচ্ছে? 12 মাইল। আচ্ছা, এখন বলেন, হ্যাঁ, এখন বলা আছে তাহলে শুরু স্থান থেকে কত মাইল দূরে? তার মানে এখান থেকে সে কত মাইল দূরে আছে, এখান থেকে সে কত মাইল দূরে আছে। তো তাহলে এখান থেকে কত মাইল দূরে আছে চিত্র থেকে পাই। দেখেন এই যে এখানে এগুলো সব সমকোণী ত্রিভুজ ড্র করবেন। কি করবেন? সমকোণী ত্রিভুজ ড্র করবেন, সমকোণী ত্রিভুজ ড্র করবেন। ওকে, এটা আর এখানে সমকোণী ত্রিভুজ ড্র করবেন। দেখেন এখন সমকোণ ত্রিভুজ হয়ে গেল। তাহলে এটা আপনি ধরেন এক কথার কথা, হ্যাঁ, লিখবেন যেখানে চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই কি চিত্র থেকে পাই। তাহলে দেখেন ব্যক্তিটি কি ছিল জানেন? একজন ব্যক্তি, হ্যাঁ, ব্যক্তি এই অবস্থান ছিল। প্রথমে ভেঙে লিখি, ব্যক্তিটি এ থেকে 4 মাইল উত্তরে বিতে গেল, আবার বি থেকে 12 মাইল পূর্বে পূর্ব দিকে 12 মাইল গেল। অবশেষে কি সি পূর্ব দিকে সি বিতে গেল, পূর্ব দিকে সিতে 12 মাইল গেল। অবশেষে সি থেকে ব্যাখ্যা করলেন আর কি, সি থেকে মানে জাস্ট সি থেকে উত্তরে, এই যে সি থেকে উত্তরে ডিতে এইটুকু লিখলে হতো, না লিখলে হতো। দেখেন আমি আবার বলছি, এ অবস্থান থেকে একটা মানুষ এ থেকে বিতে গেল 4 মাইল, আবার বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল, এইটুকু লিখবেন আর কি। এই জন্য বললাম ব্যক্তিটি এ থেকে 4 মাইল উত্তরে বিতে গেল, আবার বি থেকে 12 মাইল পূর্ব দিকে সিতে গেল, আর 12 মাইল গেল, আবার সি থেকে উত্তরে ডিতে 12 মাইল গেল। তাহলে অতএব এখানে লিখবেন অতএব একবারে অতএব কি হচ্ছে এখানে? অতএব এখানে কি, এখানে দেখেন এখানে কাজ করেন, এখানে বিসি, এটা ই দিবেন, এটা হ্যাঁ, এই যে, তো এই বিসি সমান্তরাল এই তাই বিসি সমান এই সমান কত হচ্ছে 12, এটা কিন্তু 12 আর কি, 12 এটা 12। আবার হচ্ছে কত? এবি সমান কত হচ্ছে এখানে কত? এবি সমান কত? এবি সমান কত? ইসি, এবি সমান কত? ইসি সমান কত? 4। এটা 4 হবে, এটা 4 হবে। আর সিডি সমান কত? সিডি সমান কত হচ্ছে 12। ওকে, দেওয়া আছে। তাহলে চিত্র থেকে তাহলে আমরা জানি ত্রিভুজ, এর ত্রিভুজ AED হতে তাহলে কি হচ্ছে AD স্কয়ার
সমান সমান এ স্কোয়ার সমান সমান কত এ স্কোয়ার প্লাস হচ্ছে কত এ স্কোয়ার বা এডি সমান সমান রুট ওভার এ স্কোয়ার। এই মানে কত এই বলতে বোঝাচ্ছে এখানে 12 স্কোয়ার ওকে 12 স্কোয়ার প্লাস ইডি মানে কত 16 স্কোয়ার সমান সমান এই এখানে 12 স্কোয়ার মানে কত 144 প্লাস হচ্ছে কত 256 সমান সমান কত হচ্ছে রুট ওভার 400 রুট ওভার কত 400 সমান সমান কত হবে 20। তাহলে অতএব তাহলে এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে তাহলে এটা লিখে রাখেন এই যে লিখে রাখেন তাহলে এই এ শুরু থেকে স্থান থেকে কত মাইল দূরে ছিল তাহলে এ থেকে লোকটি 20 মাইল দূরে ছিল হ্যাঁ তাহলে সুতরাং লোকটি শুরু থেকে 20 মাইল দূরে ছিল এই আর কি। তো এই জিনিসগুলো কমন সেন্সের জিনিস এটা আসলে 30 সেকেন্ডের ম্যাথ এটা আমরা জাস্ট ব্যাখ্যা করলাম যেটা বলছিলাম। আমি আবার বলতে থাকেন একজন ব্যক্তি এ থেকে বিতে গেল 4 মাইল বি থেকে সিতে গেল 12 মাইল সি থেকে ডিতে গেল হচ্ছে 12 মাইল এটা লিখবেন দেখে তাই লিখছি। চিত্র থেকে পাই ব্যক্তিটি এ থেকে 4 মাইল উত্তরে বি থেকে আবার বিতে গেল আবার বি থেকে 12 মাইল পূর্বের দিকে সিতে গেল 12 মাইল পূর্বের দিকে সিতে 12 মাইল আচ্ছা এটা দুইবার লিখছি না এটা দুইবার লিখছি বি থেকে 12 মাইল পূর্ব দিকে সিতে গেল হ্যাঁ সিতে গেল আবার আচ্ছা এটা দুইবার লিখছি আর কি সিতে গেল এবং অবশেষে সি থেকে উত্তরে ডিতে 12 মাইল গেল। তাহলে বিসি সমান্তরাল দেখেন এই বিসি সমান্তরাল কত এই জন্য বিসি সমান্তরাল এই তাই বিসি সমান সমান এই সমান সমান 12 এই অনুরূপভাবে এবি সমান্তরাল কত ইসি তাহলে ইসি সমান সমান 4 আর সিডি সমান সমান তো আমার দেওয়া আছে সিডি সমান সমান তো দেওয়া আছে তাহলে এই এ ই ডি সমকোণ ত্রিভুজে এটা হচ্ছে অতিভুজ এই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই জন্য আমি লিখলাম অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে অতিভুজ সমান সমান কত অতিভুজটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট পর্যন্ত দূরত্ব সবসময় স্ট্রেট লাইন হয় এইটুকু বের করতে হবে এইটুকু হচ্ছে 20 তাই লোকটি শুরু থেকে 20 মাইল দূরে ছিল। তো এই ছিল আমাদের ম্যাথ। আর Is it okay? তো এইগুলো হচ্ছে যারা প্রিলি করেছেন তারা একই জিনিস আমরা হচ্ছে টেকনিকে পড়াই এটা জাস্ট ব্যাখ্যা করা লাগবে আর এটা যা জানেন সেটাই লেখা লাগলো এই ছিল আমার 4টা ম্যাথ আর কি। হ্যাঁ তো এই জিনিসগুলো আমি বলে দিচ্ছি দেখেন এই জিনিসগুলো আমি বলে দিচ্ছি সাধারণ জ্ঞানের এইগুলো হচ্ছে দেখেন এখানে বলে দিই যে জাতীয় সংসদের কাস্টিং ভোট জাতীয় সংসদের কাস্টিং ভোট কি এটা হচ্ছে কাস্টিং ভোট হলো এটা স্পিকারের ভোট স্পিকারের ভোট স্পিকারের ভোট রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয় এটা হচ্ছে কি মৃদু রঞ্জন রশ্মি মৃদু রঞ্জন রশ্মি পানি ছোট ফোঁটা পানির কোন গুণের জন্য গোলাকৃত হয় এটা পৃষ্ঠটানের উপর পৃষ্ঠটানের উপর হ্যাঁ পৃষ্ঠটানের উপর। আবার বলছে তো বাংলাদেশে 2টি চিনিকলের নাম লিখো চিনিকলের নাম কি এই যে একটা লেখেন হচ্ছে কুষ্টিয়া চিনিকল আর একটা ওটা মনে ইয়েতে আছে মনে হয় এই যে কেরু অ্যান্ড সন্স কোম্পানি লিমিটেড কেরু অ্যান্ড কোম্পানি এশিয়া দক্ষিণ আমেরিকার মহাদেশে 2টি করে ফুটবল ক্লাবের নাম তাহলে এশিয়া মহাদেশের এশিয়ার জন্য এশিয়ার জন্য হচ্ছে নাম্বার ওয়ান এশিয়া মহাদেশে হচ্ছে আপনার দেখেন মোহামেডান আরেকটা লেখেন মনে করেন এখানে মোহনবাগ 2 নাম্বার এখানে দিলেন এখানে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা দেন দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ দক্ষিণ কি দক্ষিণ আফ্রিকা না আমেরিকা? দক্ষিণ আমেরিকা, হ্যাঁ দক্ষিণ আমেরিকা। দেখেন দক্ষিণ আমেরিকার হচ্ছে দুইটা দেখেন, এশিয়া মহাদেশের মধ্যে ফুটবল ক্লাবের নাম মোহামেডান, তারপর হচ্ছে মোহনবাগান, আরো অনেক আছে। হ্যাঁ, দক্ষিণ আমেরিকার মধ্যে হচ্ছে আপনার এই যে এখানে লাগে একটা হচ্ছে সন্তোষ। এগুলো এগুলো হচ্ছে অবশ্য আগে থেকে না দিলে এটা টাপ আর কি। হ্যাঁ, সাও পাওলো, হ্যাঁ সাও পাওলো, সাও পাওলো। একটা হচ্ছে সন্তোষ, একটা হচ্ছে সন্তোষ, সন্তোষ দেখে দন্তস নয় তয়াকার দন্তস সন্তোষ, আর একটা সাও পাওলো, সাও পাওলো। আর এশিয়ার মধ্যে জানেন এগুলো দেখেন, এগুলো এরপরে দেখেন এখানে এফবিআই। এফবিআই কি, এগুলো আপনারা সার্চ দিয়ে দেখবেন। এফবিআই হচ্ছে দেখেন, এফবিআই হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। হ্যাঁ দেখেন এখানে FIDERAL ফেডারেল ব্যুরো, হ্যাঁ BUREAU ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তাহলে এফবিআই মানে হচ্ছে ফেডারেল, বড় হাতে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। UDHR, হ্যাঁ UDHR মানে হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ইউনিভার্সাল দেখেন এটা ইউনিভার্সাল এটা লিখবেন আর কি, লিখবেন ইউনিভার্সাল ডিক্লারেশন, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ কি হিউম্যান রাইটস, হিউম্যান RIGHT হিউম্যান রাইটস। এরপরে দেখেন এই দেখেন এটা দেখাচ্ছে যে UNCTAD, হ্যাঁ আংটেড UNCTAD, ইউনাইটেড নেশন কনফারেন্স। দেখেন ইউনাইটেড নেশন, বড় হাতে দিতে হবে কিন্তু, নেশন কনফারেন্স CONFERENCE কনফারেন্স, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে আমি আবার বলছি দেখেন আংটেড, হ্যাঁ UN মানে ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপ, ওকে। WIPO তো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। দেখেন ওয়ার্ল্ড, এখানে কি হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল, তাই না? তাহলে ইন্টেলেকচুয়াল, তাহলে ডাব্লিউ মানে ওয়ার্ল্ড, ইন্টেলেকচুয়াল INTELLECTUAL ইন্টেলেকচুয়াল, স্পেলিং ঠিক আছে তো? ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, প্রপার্টি PRO প্রপার্টি অর্গানাইজেশন, অর্গানাইজেশন, ওকে অর্গানাইজেশন। তো দেখেন এই যে ডাব্লিউ হচ্ছে ওয়ার্ল্ড, I মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল, আর P মানে হচ্ছে প্রপার্টি, আর হচ্ছে O মানে হচ্ছে অর্গানাইজেশন, ওকে। আর IPCC মানে সবাই জানে, IPCC মানে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ। IPCC হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল, IPCC হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল, GOVERN গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এই তো। তাহলে FBI পড়লাম, এটা পড়লাম, তাই না? আচ্ছা, নিম্নলিখিত স্থানসমূহ কোথায় অবস্থিত? সোনা মসজিদ, বলেন তো সোনা মসজিদ কোথায়? চাঁপাইনবাবগঞ্জ, ক্রাইস্ট রিডিমার, এটা ব্রাজিলে মনে হয়, ব্রাজিল। মাউন্ট রাশমোর এটা ওই যে আর কি মার্কিন একটা পর্বত মনে হয়। মাউন্ট রাশমোর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেট্রা মানে হচ্ছে ওটা
এটা তো আমাদের খুব মানে ইয়া আর কি, মানে হচ্ছে কমন জিনিস এটা। অনেকেই লিখতেছেন ভেরি গুড পিছনের উপর, তারপরে কি হচ্ছে স্বর্ণা লিখছেন, হ্যাঁ অনেক মাশাআল্লাহ ভালো আনসার দিচ্ছেন। শারমিন আক্তার লিখছেন, স্বর্ণা ভট্টাচার্য লিখছেন, স্বর্ণা ভট্ট আবারও লিখছেন, স্বর্ণা ভট্ট মাশাআল্লাহ ভালো দিচ্ছেন। শারমিন আক্তার লিখছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ভেরি গুড ওকে। তো এই জিনিসগুলো দেখেন, সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ, ক্রাইস্ট ডিডি মানে হচ্ছে ব্রাজিলে, মাউন্ট রাশমোর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অনেক বড় এটা। পেত্রা হচ্ছে কি জর্ডান, হ্যাঁ জর্ডান। এর গণতন্ত্র বাংলাদেশ সংবিধান মৌলিক অধিকার অনুচ্ছেদ কতটি, মৌলিক এটা কতটি বলেন তো? অনুচ্ছেদ 22টি না, এটা হচ্ছে কতটি, এটা কতটি আমি সঙ্গে লিখি, এটা 22টি, হ্যাঁ 22টি। যে কোনো দুটি মৌলিক অধিকার উল্লেখ করুন। এটা জানেন মৌলিক অধিকার, তো এখানে হচ্ছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভ করবেন, এটা। আর এটা হচ্ছে কি সরকারি নিয়োগ লাভের সুযোগ সমতা সমান, এটা। এসডিজি এর যে কোনো 4টি গোল, হ্যাঁ এসডিজি এর যে কোনো 4টি গোল। নাম্বার 1 একটা, দেন দরিদ্র বিলোপন মানে পভার্টি রিডাকশন, হ্যাঁ বিলোপন। ইংলিশেও লিখতে পারবেন, ইংলিশেও লিখতে পারেন হচ্ছে 2 নাম্বার। ক্ষুধা মুক্তি, ফ্রি ফ্রম, এটা ইংলিশেও লিখতে পারবেন, হ্যাঁ। সুস্বাস্থ্য তো সুস্বাস্থ্য ও কল্যাণ, সুস্বাস্থ্য ও কল্যাণ, হ্যাঁ সুস্বাস্থ্য ও কল্যাণ। আর হচ্ছে গুণগত, আবার বলছি এইচডিজি এর 4টি গোল, অনেকগুলো গোল আছে। দরিদ্র বিলোপন, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ, গুণগত শিক্ষা, ওকে। আর গণতন্ত্র বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকারের অনুচ্ছেদ হচ্ছে 22, অনুচ্ছেদ কতটি? 22টি। যে কোনো দুটি মৌলিক অধিকার উল্লেখ করুন। এটা হচ্ছে আইনে দিচ্ছে সবাই সমান, আর সবাই সমান সুবিধা ভোগ করবে। এই ছিল আমাদের হচ্ছে রিটেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে হচ্ছে এই পর্যন্তই। তো আমি মূলত হচ্ছে 4টা ম্যাথ করে দিছি, খুব ভালো করে করেছেন। তো ওই জিনিসগুলো হচ্ছে পিলিতেও আসে, বাট একটা ম্যাথ ছিল একটু কঠিন ছিল, সেগুলো আমি ওই যে কি ঘনবস্তুর ক্ষেত্রে সেটাও আমি করে দিয়েছি। তো ওইগুলো একটু মাথায় রাখবেন এগুলো। আর এইটা তো হচ্ছে একটু মানে পিলির জন্য আমরা এগুলো ম্যাথ আসে, এগুলো ইদানিং হচ্ছে জন্য আসে, তো এইগুলো এভাবে ব্যাখ্যা করবেন খুব সহজভাবে। এগুলো না লিখলে যদি এভাবে লিখতে পারেন এখান থেকে শুরু করে, তাও আপনার ফুল মার্কস পাবেন। তবে এটা লেখাই ভালো, কারণ আপনার 5 মার্কস ক্যারি করতে হলে আপনাকে কিছু লিখতেই হবে, বুঝতে পারছেন? 5 মার্কস ক্যারি করতে গেলে কিছু লিখতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। আর হচ্ছে আপনাদের সাথে দেখা হবে আবার। আমাদের হচ্ছে আমাদের এটা মনে রাখবেন, আমাদের এখানে যেখানে এখানে আচ্ছা, আমাদের দেখেন এই যে এটা আজকে আমরা এটা করলাম, দেখেন মূলত তো আমাদের 11 থেকে 20তম গ্রেডের এই স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ চলছে। আমাদের স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ, যে কোনো তথ্যের জন্য এতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এইটাতে আপনারা অবশ্যই কি করবেন, এটা তো অবশ্যই যদি আপনারা ভর্তি না হন তাহলে এখানে ভর্তি হয়ে যান। ইভেন আমাদের 11তম 20তম গ্রেডের এটা প্রিলি এখন বর্তমান ব্যাচ, এটা যে কোনো সময় এটা কাভার আপ হয়ে যাবে, এটা অচিরেই শুরু হয়ে যাচ্ছে। অলরেডি আমাদের টপ কেয়ার মনে হয় যে শুরু হয়ে গেছে। তো আপনার সর্বোচ্চ 4 থেকে 5 দিনের মধ্যে এই ব্যাচটা আমরা রান করবো, হ্যাঁ। 11 থেকে 20তম গ্রেডের স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ, হ্যাঁ। তো আপনারা কি বলবো, যে যারা অলরেডি হচ্ছে বিভিন্ন পরীক্ষা দিয়েছেন, আমাদের কোর্স করেছেন, বাট বসে আছেন, চাকরির জন্য ট্রাই করেছেন, তারা ভুলবেন না, অবশ্যই আমাদের কোর্সের সাথে যুক্ত থাকবেন। বিশেষ করে যারা প্রাইমারি ইন্টার্নশিপ ছিলেন তারা অবশ্যই 11 থেকে 20তম গ্রেডে জয়েন করতে পারেন। আর বিশেষ তো আছে, হ্যাঁ, যে কোনোটাই জয়েন করতে পারেন। তো আমাদের 11তম 20তম গ্রেডে রিটেন নিয়েও আমাদের অনারেবল এমডি স্যারের সাথে আমাদের মিটিং হয়েছে। তো আমরা রিটেনও আমরা করাবো, বুঝতে পারছেন? আমাদের রিটেনের জন্য আলাদা ব্যাচ আসছে, হ্যাঁ, 11 থেকে 20তম গ্রেডের, যেমন আজকে রিটেন পরীক্ষা হয়েছে এগুলা। তো সমস্যা নাই, আপনারা অবশ্যই
11তম 20তম গ্রেডে জয়েন হয়েন। আর আমাদের অ্যাপটা অলরেডি মানে হয়েছে, মানে গুগল থেকে অনুমোদন দিয়েছে। তো আমাদের অ্যাপেরও যে জটিলতা ছিল সেটা আমরা ওভারকাম করতে পেরেছি। আর 5-6 দিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। এই পর্যন্তই, অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।